হ্যাঁ ভাইয়া, কাইন্ডলি শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত আলোচক বৃন্দ ও আমাদের প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়োজনটি আমরা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল আয়োজিত এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশনস বিএনআরসি কর্তৃক পরিচালিত টক শো ফোকাল পয়েন্টে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা, ধ্বংসের পথে রাজনীতি। আমাদের আজকের এই আলোচনায় আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন আব্দুল হাই শিকদার, কবি ও সাংবাদিক এবং সাবেক সাংসদ। উপস্থিত আছেন ব্যারিস্টার মীর হেলাল, সদস্য, বিএনপি মিডিয়া সেল। সঞ্চালক হিসেবে উপস্থিত আছি আমি, শাহরিয়ার হক মজুমদার শিমুল, সদপ্তর সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। হ্যাঁ ভাইয়া, কাইন্ডলি প্রিয় শুরু করো। দর্শক, শুরু করছি। এই আমরা কি শুরু করছি এখন থেকে? হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করো। জি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমাদের আজকের আয়োজনের সম্মানিত আলোচক বৃন্দ ও প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশন বিএনআরসি কর্তৃক পরিচালিত আমাদের আজকের এই টক শো ফোকাল পয়েন্টের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা, ধ্বংসের পথে রাজনীতি। আমাদের আজকের এই আলোচনায় আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন কবি ও সাংবাদিক, সাবেক সাংসদ আব্দুল হাই শিকদার। উপস্থিত আছেন আহ বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সদস্য ব্যারিস্টার মীর হেলাল। সঞ্চালক হিসেবে আছি আমি, শাহরিয়ার হক মজুমদার শিমুল, সদপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে দেশীয় দাবি এবং বিদেশিদের সকল পক্ষ থেকে যে দাবি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, সেই দাবিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্টতই এদেশের রাজনীতিকে ধ্বংস এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মতামত জানবো। আমরা শুরুতেই যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান আছে। স্যার, আপনার কাছে আমাদের প্রশ্ন যে আজকের এই যে তফসিল ঘোষণা, এই বিষয়টাকে আপনি কিভাবে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি আব্দুল হাই শিকদার এবং ব্যারিস্টার মীর হেলাল। তাদেরকেও শুভেচ্ছা এবং আমাদের সাথে এই অনলাইনে আজকের আলোচনায় যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি অত্যন্ত মর্মাহত আহ, যে বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ যেটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনি একটু আগে যেটি বলেছেন যে দেশের মানুষের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জাতীয় নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করার যে দাবি, সেটিকেও পাশ কাটিয়ে বা- বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে এবং সেই তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি 2024 যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের তফসিলের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনদাবিকে উপেক্ষা করে এই ধরনের একতরফা তফসিল ঘোষণার কে আমি নিন্দা জানাচ্ছি। আপনি দেখেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মানুষের একটা দীর্ঘদিনের প্রত্যাশা তৈরি হয়েছিল। আমরা জানি যে 2008 সালে একটা পাতানো নির্বাচন হয়েছিল, 2014 সালে একতরফা একটা মানে একদলীয় বলতে পারি আমরা এই ধরনের নির্বাচন হয়েছে এবং এরপর 2018 সালে একটা প্রহসন করেছে জাতির সাথে এবং বিরোধী দলগুলোর সাথেও প্রহসন করে একটা নির্বাচন অনুষ্ঠান করেছিল।
সেই নির্বাচনের পর এই সরকার গত 5 বছর বাংলাদেশে যে অগণতান্ত্রিক এবং আমরা বলবো যে মানবাধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটা স্বৈরতান্ত্রিক ফেসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মানুষ একটা মুক্তির প্রত্যাশা করেছিল। এবং সেই মুক্তিটি নিশ্চিত করার জন্যই আমরা জানি যে বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি শত প্রতিকূলতার মধ্য দিয়েও তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিল এবং এই সরকারের পতন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই দলের নেতাকর্মীরা জেল জুলুম মানে গুম হত্যার শিকার হয়েও মানুষের গণতান্ত্রিক অধিকারটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছিল। এবং এরই ধারাবাহিকতায় আমরা সর্বশেষ গত 28 তারিখে যে কর্মসূচিটি দেখেছিলাম, সেই কর্মসূচিটি বানচাল করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস কিভাবে করা হয়েছে এবং এর সাথে দলীয় সন্ত্রাস কিভাবে করা হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি। এবং এরপর কার্যত বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল, সেই দলকে নেতা কর্মীদেরকে মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যদেরকে তাদের রাষ্ট্রীয় মানে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা কম্বোডিয়ার স্টাইলে আবারও একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্যই আজকের এই তফসিলটি ঘোষণা করা হয়েছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে আবারও এই আজকের যে তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করি যে এই গণ দাবির প্রতি এই সম্মান প্রদর্শন করে, এবং আজকে আপনি দেখেন সারা দেশেই এই তফসিল ঘোষণা পূর্ব এবং ঘোষণা পরবর্তী সময়ে সারা দেশেই কিন্তু এই তফসিল প্রত্যাখ্যান করে মানুষ রাস্তায় নেমেছে। এবং আমি মানে আশা করি যে জনগণ এইবার এই তফসিলের অধীনে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই নির্বাচনটি মানে 2018 বা 2014 পুনরাবৃত্তি করতে দিবে না, মানুষ এটার প্রতিহত করবে। এবং এই প্রতিহত করার অংশ হিসাবেই আজকে মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। এবং সিলেটে আমরা শুনেছি যে মানুষের এই জনবিক্ষোভকে মানে দমন করার জন্য সেখানে জনতার উপর আবারও পুলিশ গুলি চালিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায়ও একই রকমের হচ্ছে। কিন্তু আমরা মনে করি মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। শুধুমাত্র তাদের ভোটাধিকার না, মানুষের যে দৈনন্দিন বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারটাও এই সরকার প্রায় হরণ করে নিয়েছে, মানুষের জীবনযাত্রাকে একটা দুর্বিষহ করেছে। ফলে মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে এই নির্বাচনকে প্রতিহত করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মানে ব্যবস্থা এই দেশের মানুষ একটা আন্দোলনের মধ্য দিয়ে নিশ্চিত করবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমাদের আরো একটি প্রশ্ন জানার আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বারবারই এই তফসিল বিষয়ে, নির্বাচন বিষয়ে বারবারই সাংবিধানিক বাধ্যবাধকতার একটি বিষয় সামনে আনে। তাদের কথায় মনে হয় যে সংবিধান মানুষের জন্য নয়, মানুষই যেন সংবিধানের জন্য। এই বিষয়টিতে একজন একাডেমিশিয়ান হিসেবে আপনার বক্তব্য জানতে চাই স্যার। দেখুন, বাংলাদেশে 1996 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা আমাদের দেশের সংবিধানে তখন কিন্তু ছিল না। এবং এই সংবিধানে এই ব্যবস্থাটি প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে এই আজকে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের সাথে যারা মিত্ররা ছিল, তারা কি রকম সহিংস রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এই ইতিহাস কিন্তু আমরা সকলেই জানি। এবং সংবিধান যে এটি একেবারে দুষ্পরিবর্তনীয় বাংলাদেশের তা না, 17 বার ইতিমধ্যে আমরা 50 বছরে এই সংবিধানকে পরিবর্তন করেছি। এবং জনগণের প্রয়োজন এবং কখনো কখনো শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সংবিধান তারা প্রণয়ন করেছে। যেমন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে, সেটাও কিন্তু শাসক গোষ্ঠী তাদের নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য করেছে। কিন্তু আজকে যে সংবিধানের দোহাই দিয়ে তারা যে তফসিল ঘোষণা করেছে, আপনি দেখেন বাংলাদেশে কিন্তু একটা সংলাপের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এমনকি আমাদের বিদেশি যে সমস্ত আমরা তৎপরতা দেখছি সেখান থেকেও বলা হচ্ছিল সংবিধানের এই নির্বাচন যদি আমরা বর্তমান ব্যবস্থায়ও করি, সেটাও কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত আমাদের হাতে সময় আছে। তো সেইখানে 7 জানুয়ারি নির্বাচন কোন রকমের আলোচনা ছাড়া এটা সংবিধানের দোহাই দিয়ে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত রাখার জন্য এবং তাদের যে ভিশন 24 মানে 2041 তাদের আছে,
সেই লক্ষ্যে মানে যাওয়ার অপকৌশল হিসাবেই তারা সংবিধানের দোহাই দিচ্ছে। আমি মনে করি না যে সংবিধান এইখানে খুব বড় সংকট, এবং এই সংবিধানের মধ্য দিয়েও এই সংকটের সমাধান করা যায়, বিদ্যমান সংকটে, এটাও কিন্তু আইনজ্ঞরা বলছেন। কিন্তু আওয়ামী লীগ তো কোনো রকমের কথাই তারা শুনছেন না। তাদের হাতে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র আছে, এবং 2018 সালে যে মেকানিজম দিয়ে তারা নির্বাচন করেছে সেই মেকানিজম একইভাবে মানে কার্যকর করার জন্য, এবং এর সাথে এখন নতুন তাদের সামনে একটা কম্বোডিয়ার দৃষ্টান্ত আছে, যে প্রধান বিরোধী দলের নেতৃবৃন্দকে জেলে রেখে এবং তাদের বিরুদ্ধে দমন নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠটাকে ফাঁকা করে সেখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা অপচেষ্টায় তারা সংবিধানের দোহাই দিচ্ছে। আমি মনে করি না এখানে এই সংবিধানের যে কথা তারা বারবার বলছে, বাধ্যবাধকতার কথা বলছে, এটি তাদের একটা রাজনৈতিক অপকৌশল মাত্র। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে পরবর্তী সময়ে আমরা আবার আসবো। এবার আমরা যেতে চাই কবি ও সাংবাদিক সাহিত্যিক জনাব আব্দুল হাই শিকদার সাহেবের কাছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে তফসিল ঘোষণার পর আগামী দিনে দেশের রাজনৈতিক চিত্র কেমন হতে পারে বলে আপনি ধারণা করেন? অনেক ধন্যবাদ শিমুল। আমি বিএনপি মিডিয়া সেল এবং এই বিএনআরসি আজকে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। খুব সময় উপযোগী এই অনুষ্ঠানটি। পাশাপাশি যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যেও আসসালামু আলাইকুম। যে কোশ্চেনটা আপনি করেছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে গত 14-15 বছরের ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসনে বাংলাদেশের শুধুমাত্র শাসক গোষ্ঠীর কিছু লোকজন ছাড়া এবং তাদের উচ্ছিষ্টভোগী কিছু বুদ্ধিজীবী, কিছু পাচাটা রাজনীতিবিদ, কিছু দালাল ব্যবসায়ী, এই শ্রেণী ছাড়া সারা বাংলাদেশের অন্তপক্ষে 17.5 কোটি মানুষ মানবেতর জীবন যাপন করতেছে আজকের সময়ে। এই মানবেতর জীবনটা তারা কেন ঠেলে দিয়েছে? লুণ্ঠনের মুক্ত মৃগয়া করতে চায় বাংলাদেশকে। লুণ্ঠনের মুক্ত মৃগয়া করার জন্যই তারা পুরো পৃথিবীর গণতান্ত্রিক আমি শক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের গণমানুষকে গলা ধাক্কা দিয়ে আলোচনার টেবিল থেকে বাইরে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের মর্যাদা সম্মান সেগুলোর দিকে ন্যূনতম কোনো শ্রদ্ধা পোষণ না করে তারা গোয়ারের মতো একতরফা একটা তফসিল ঘোষণা করেছে। এটার অর্থই হলো তারা বাংলাদেশে কোনো শান্তি চায় না, বাংলাদেশে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকুক সেটা তারা চায় না, বাংলাদেশের বিচার ব্যবস্থা শক্তিশালী থাকুক সেটা তারা চায় না, বাংলাদেশের গণতন্ত্রকে তারা অলরেডি কবরে পাঠিয়েছে, সেই গণতন্ত্র যাতে আর কোনোদিন কবর থেকে উঠে আসতে না পারে সেই ব্যবস্থাপনা করা, আইনের শাসনের বলতে আর কোথাও কিছু থাকবে না। এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিন্তু 1972 সাল থেকে। 72 সালে যখন দেশ স্বাধীন হলো, আমরা নিজেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার চেতনা থেকে বলতে পারি আমাদের লক্ষ্য ছিল একটা শান্তিপূর্ণ, সুষম, গণতান্ত্রিক, মানবাধিকার পূর্ণ, ন্যায় বিচার ভিত্তিক একটি বাংলাদেশ, এবং সেখানে সম্পদের সুষম বন্টন হবে। মানুষ কেউ কাউকে শোষণ করবে না, কেউ না খেয়ে থাকবে না, আর সম্পদের যে আকাশচুম্বী বৈষম্য সেই বৈষম্যগুলো থাকবে না। কিন্তু পোহাইলে সর্বরি 72 সালেই সেই সময়কার যুবলীগের সভাপতি শেখ ফজলুল হক মনি ঘোষণা করলেন যে আজকের থেকে বাংলাদেশে কোনো আইনের শাসন চলবে না, কোনো শাসন চলবে না, বাংলাদেশে চলবে মুজিবি শাসন। এই ঘোষণা দিয়েই মূলত ফ্যাসিবাদের জন্ম হলো বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড হয়ে গেল, সমস্ত সংবাদপত্র ব্যান্ড হয়ে গেল, একদলীয় বাকশালী স্বৈর শাসন বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। তো সেই সময় তাজউদ্দিন আহমেদ প্রেসিডেন্টকে বলেছিলেন, অর্থাৎ শেখ মুজিবকে বলেছিলেন যে বঙ্গবন্ধু আপনি যা করলেন, আপনি তো ঘরে ফেরার রাস্তাটাও বন্ধ করে দিলেন, এটার পরিণতি তো রক্তাক্ত, আর কোনো ওয়ে নাই। আমি খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি সামনে লক্ষ্য করতেছি। তাজউদ্দিনের কথা তিনি শোনেন নাই। না শোনার ফলে আমরা দেখেছি কত বড় দুর্ভাগ্যজনক, কত বড় দুঃখজনক, বেদনা বিদূর একটি ঘটনা ঘটে গেল। তো সেই প্রক্রিয়ার মধ্যে শিক্ষায় শিক্ষিত হয়েও সেই ব্যাপারটা জানা সত্ত্বেও আওয়ামী লীগ আবার সেই বাকশালের পথে হাঁটা শুরু করছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল,
অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগকেও ব্যান করে দেওয়া হয়েছিল। কারণ শেখ মুজিব মনে করতেন যে আওয়ামী লীগ তার আশা আকাঙ্ক্ষাকে পরিপূরক নয়। আওয়ামী লীগ চোরের দল, চাটার দল। আওয়ামী লীগ হলো চোরের খনি দ্বারা পূর্ণ। এটা তার বক্তব্যের মধ্যে আছে, ভাষণের মধ্যে আছে, আমি কোনো বানিয়ে বলছি না। তো সেই আওয়ামী লীগকে ব্যান করে, সেই আওয়ামী লীগ শহীদ জিয়ার হাত দিয়ে তার সার্টিফিকেট নিয়ে তার হাতে পায়ে ধরে তারা রাজনীতি করার আবার ফিরে আসতো। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। এই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তার শহীদ জিয়ার দয়া এবং ভালোবাসা এবং দেশের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জন্য এই দলটিকে তিনি আবার পুনর্বাসন করলেন বা এদেরকে নতুন জীবন দান করলেন, অর্থাৎ সেকেন্ড ফাউন্ডার। তো সেই দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতার বাইরে থাকার পরে তারা যখন ক্ষমতায় ফিরে আসলো, এই মইনুল ফখরুদ্দিনের হাত ধরে এই এই অপচক্র, এই গণতন্ত্র বিনাশী চক্রের হাত ধরে যখন তারা ক্ষমতায় আসলো, তাদের প্রধান টার্গেট ছিল কয়েকটা। একটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করা। আরেকটা ছিল বাংলাদেশের গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক জনগণের যে সবচেয়ে প্রিয়তম রাজনৈতিক সংগঠন, সেই রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করা। এবং এই দল যে প্রতীকের নেতৃত্বে, যে প্রতীকের আন্ডারে, যে প্রতীকের ছায়ায় এই দলটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সেই দলের যে কেন্দ্রবিন্দু অর্থাৎ জিয়া পরিবার, এই জিয়া পরিবারের বিরুদ্ধে শিষ্টাচার বর্জিত বর্বর ভাষায়, এহেন কোনো খারাপ কথা নাই যেগুলো ভাষায় বলা যায় না। বাংলা ভাষার অভিধানে এইরকম শিষ্টাচার বর্জিত, শ্রেয় বোধহীন, নোংরা, জঘন্য, কুৎসিত, জিঘাংসা কাতর শব্দ ব্যবহার করে শহীদ জিয়ার ইমেজকে যেমন ডিস্ট্রয় করার চেষ্টা করেছে, তেমনি জিয়া পরিবারের আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে যে সমস্ত কথা ইদানিংও বলা হচ্ছে, সেগুলো কোনো মানুষের ভাষা হতে পারে না। এই যে করা হচ্ছে, কারণটা হলো এই গণতন্ত্রমুখী শক্তির তিনটা স্তম্ভ, একটা বাংলাদেশের জনগণ, একটা হলো বিএনপি, একটা হলো জিয়া পরিবার। এই তিনটা শক্তিকে ডিস্ট্রয় করতে পারলে তাদের নিরঙ্কুশ বাকশাল কায়েমের দ্বিতীয় স্তর, অর্থাৎ তারা এখন বাকশাল কায়েমের দ্বিতীয় স্তরে আছে, এই স্তরে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব তারা আইনের শাসন উঠিয়ে দিল বাংলাদেশ থেকে, বিচার ব্যবস্থাকে ধ্বংসস্তূপ করলো, প্রশাসনকে দলীয় ক্যাডার বানায় ফেললো, কোথাও কোনো শ্বাস ফেলার জায়গা থাকলো না। আর মেগা প্রকল্পের নামে সীমাহীন লুণ্ঠন, শেয়ার বাজার লুণ্ঠন, পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, শত শত মানুষকে গুম করে দেওয়া, খুন করে দেওয়া, মামলার যে পৈশাচিক তাণ্ডব বাংলাদেশে চলছে, এই তাণ্ডব দেখে স্তম্ভিত সারা পৃথিবী। যেটা হতে পারে যে একটা দলের 40 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 1.5 লাখের উপর মামলা। এই সমস্ত ভয়াবহ ফ্যাসিবাদী কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা যেটা চেয়েছে সেটা হলো নৈরাজ্য, সেটা হলো বাংলাদেশকে চিরকালের জন্য বিকলাঙ্গ করে দেওয়া, বাংলাদেশের গণতন্ত্রকামী শক্তিকে নির্মূল করে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই এবং ফ্যাসিস্ট বাকশালী চক্র দ্বিতীয়বার কায়েম করার লক্ষ্য নিয়েই তারা এই গোয়ারের মতো এবং অনেকটা অন্ধ উন্মাদের মতো, এটা রাজনীতির ভাষায় এর চেয়ে আর কঠিন শব্দ বলা হয়তো আওয়ামী লীগের ভাইদের পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না। তো একটা তফসিল ঘোষণা করে দিল এবং দেশকে একটা নরকের মধ্যে নিক্ষেপ করলো। বাংলাদেশ তো এমনি একটা বন্দি শিবির, এটা থেকে দেশ বলা যায় না, এটা হলো একটা বন্দি শিবির। যারা জেলখানায় আছে তারা ছোট জেলখানায় আছে, আমরা যারা বাইরে আছি তারা আসলে বড় জেলখানায় আছি। জেলখানায় যারা আছে তারা বরং কিছু নিরাপদ, আমরা যারা বাইরে আছি তাদেরকে যে কোনো সময় গুম করতে পারে, খুন করতে পারে, মেরে ফেলতে পারে, লাশ বানিয়ে ফেলতে পারে। এটা যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। তাহলে আমরাও তো এক ধরনের জেলখানায়। গাজার মানুষের উপর যে অবর্ণনীয় নির্যাতন ইসরায়েল চালাচ্ছে, সেই নির্যাতনের সাথে এই শাসকদের চরিত্রের অস্বাভাবিক রকমের মিল। তো এই কারণে তারা দেশকে চেয়েছে ধ্বংস হতে। তো যেটার জন্য বলছিলাম যে এখন দেশ কি হলো, আপনি সারা পৃথিবীকে চটিয়েছেন, আপনার পাশে কেউ নাই, আপনার পাশে আপনার প্রিয়তম ভারত ছাড়া। ভারত তো যে কৌশলে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সারাংশ হলো বাংলাদেশের জনগণের প্রতি তারা আস্থা রাখতে চেয়েছে, কিন্তু সেই জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই জনগণ যাতে তার নিজের কথাটা বলতে না পারে, সেই জন্য ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে, যেটার জন্য যে কেয়ারটেকারের আন্ডারে বাংলাদেশ কয়েকটা অসম্ভব সুন্দর এবং খুব স্নিগ্ধ কোমল কতগুলো ইলেকশন করেছে, সেই জায়গাগুলো ডিস্ট্রয় করা।
এবং দোহাইটা কি? সংবিধানের দ্বারা। সংবিধান কি? সংবিধান তো আপনার ইচ্ছার প্রতিফলন মাত্র। সংবিধানকে তো বাদামের খোসার মতো আপনি ইচ্ছে করে ভাঙছেন, গুড়াইছেন, যা খুশি তাই করেছেন। করে আপনারা একবার সংবিধান সংশোধন করে ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছিলেন। এবার এই খায়রুল হক নামক যে প্রাণীটি একসময় আদালতে ছিল, এই প্রাণীটির ঘাড়ে সোয়ার হয়ে আপনারা এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা বাতিল করলেন। বাতিল করে দিয়ে কি করলেন? তারপর সেটা দুটো অপশন ছিল যে পরপর দুটা ইলেকশন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার হতে হবে, সেটাও আপনারা দিলেন না। কারণ আপনারা জানেন কেয়ারটেকার কেন? যে কোনো দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে ইলেকশন হলে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না বাংলাদেশে। তো সেই জন্য তারা ওই পথেও যায়নি, কেয়ারটেকার করেই বাতিলই করে দিল। করে একটা সংবিধান বানিয়েছে। এখন নিজের পোলা নিজেই বলে আমার ছেলে হলো পৃথিবীর সেরা পুত্র, আমার ছেলে কানা ছেলের নাম পদ্মলোচন দিয়েছে। এখন যে পাপ তারা করেছে দীর্ঘদিন ধরে, সেই পাপের স্তূপের উপরে বসে সংবিধানকে দোহাই দিচ্ছে। আরে সংবিধান তো কোরআন শরীফ না, সংবিধান তো বাইবেল না, সংবিধান তো গীতাও না। এগুলো চেঞ্জ করা যাবে না কেন? যেটা আমাদের সিদ্দিকুর রহমান খান ভাই বলছেন যে সংবিধানের দোহাই দিয়ে আপনার অসৎ অপকর্ম, আপনার লুণ্ঠন, আপনার পাপ, আপনার গণবিরোধী চরিত্র কেমনে আড়াল করবেন? করবেন না। অর্থাৎ বাংলাদেশে এখন কি হবে? বাংলাদেশে যেটা হবে সেটা সিলেটে হচ্ছে, সেটা জামালপুরে হচ্ছে, সেটা চট্টগ্রামে হচ্ছে, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক রাস্তায় নেমে আসছে এখন, এবং এটা হতেই থাকবে। আর এবারের একটা সুবিধা হলো যে এইবারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একলা না, যতগুলো রাজনৈতিক দল আছে নিবন্ধনকৃত এবং নিবন্ধন ছাড়া, সবগুলো রাজনৈতিক দল বিএনপির আমরেলা নিচে বিএনপির মিছিলের সাথে শরিক হয়েছে। একমাত্র যেটা ছিল সেটা হলো তাদের গৃহপালিত এই সোকল জাতীয় পার্টি। এটাও তো এখন দ্বিধায় কাঁপতেছে যে কোন দিকে গেলে তার মায়ের খাবে। বলছে ওই জিএম কাদেরের সামনে দাঁড়ায় এক কর্মী বলছে যে, জিএম কাদের জিজ্ঞেস করছে যে আমরা যদি ইলেকশনে যাই তাহলে কি পরিণাম হবে? তো কর্মী বলছে যে আমাদের পরিণামে জনগণ ধরে ধরে আমাদের মার দিবে। তো এটা হলো সাধারণ মানুষের, মানুষ মারবে আমাদের, মানুষ ঘৃণায়, মানুষ ত্যক্ত, বিরক্ত, উত্তেজিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এই মানুষকে আপনি আবার তার অধিকার থেকে বঞ্চিত করলেন। এখন যেটা হতে পারে সেটাই হবে, পরিণাম যেটা হবে সেটাই হবে। বাংলাদেশের এটা একটা মারাত্মক লড়াই। হয় বাংলাদেশ থাকবে অথবা থাকবে না, হয় বাংলাদেশে গণতন্ত্র থাকবে অথবা চিরকালের জন্য গণতন্ত্র নির্বাসনে যাবে, হয় বাংলাদেশে স্বাধীনতা থাকবে অথবা থাকবে না। একদিকে মীর জাফর, একদিকে সিরাজউদ্দৌলার অনুসারীরা, একদিকে রাষ্ট্রঘাতী চক্র, আত্মঘাতী চক্র, আরেকদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা প্রেমিক জনগণ। তো আমরা নিশ্চয়ই জিয়াউর রহমানের পথেই সামনে পা বাড়াবো, বাংলাদেশের মানুষ তার পথেই পা বাড়াবে। অতএব আমি মনে করি সংঘাত অনিবার্য। আমরা আশা করেছিলাম যে এত তৎপরতা দেশি বিদেশি নানান ভাবে বিএনপি কতগুলো অপশন দিয়েছিল, কতগুলো সুযোগ দিয়েছিল, কিন্তু কোনো কিছুতেই তার তো কেয়ার না করে তারা একটা তফসিল ঘোষণা করে বাংলাদেশকে জাহান্নাম বানানোর দরজার চাবি খুলে দিয়েছে। এর দায় দায়িত্ব অবশ্যই সরকারের, এই দায় দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশন কারা? এর আগে হুদা মার্কা নির্বাচন কমিশনের এটা ছিল ইতিহাসের ঘৃণ্যতম খাতায় তাদের নাম লেখা হবে। এই নির্বাচন কমিশনের জন্য ইতিহাসের ডাস্টবিন অপেক্ষা করতেছে। মানুষকে বোকা মনে করার এখন কোনো কারণ নাই। মানুষ বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধি রাখে, মানুষ তার ভালো মন্দ নিজে খুব ভালো বোঝে। আপনি তাকে তার ভোটাধিকার বঞ্চিত করে, তার মানবাধিকার বঞ্চিত করে, তাকে জেলখানায় নিক্ষেপ করে, তাকে নিষ্পেষণ করে, তাকে না পেলে তার ছেলেকে ধরে, ছেলেকে না পেলে ড্রাইভারকে ধরে আপনি যাচ্ছে তাই কাণ্ড করে যাবেন দিনের পর দিন। এইটা সাদ্দাম হোসেনের ইরাক না, এইটা আপনার ইদি আমিনের উগান্ডাও না, এটা হুন সেনের ক্যাম্বোডিয়া না, এটা বাংলাদেশ। রক্তাক্ত মুক্তিযুদ্ধের প্রান্তরে বাংলাদেশের জন্ম। সেই বাংলাদেশের অন্তঃকরণের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের জ্বলন্ত শিখা। সেই শিখাকে নির্বাপন করার ক্ষমতা কোন ফ্যাসিস্ট, কোন মাফিয়া চক্র, কোন স্বাধীনতাকামী চক্র রাখে না। আমি মনে করি যে সংঘাত হবে এবং জনগণের বিজয় অনিবার্য। আর এই যে সংঘাতপূর্ণ অবস্থাটা হলে সমস্ত দায়িত্ব এই ফ্যাসিস্ট সরকারের এবং তার তলপি বহনকারী নির্বাচন কমিশনের। জি,
ধন্যবাদ ভাই। আপনার কাছে আমাদের আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইদানিং কালে বলে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বিরোধী, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য তারা একটি ধ্বংসাত্মক আন্দোলনে সে সময় লিপ্ত হয়েছিল। হ্যাঁ, জি, 173 দিন হরতাল করেছিল, জি। মানুষ আজকে পুড়িয়েছে, বাসে আগুন দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। এবং আজ- আজকের আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। তত্ত্বাবধায়ক সরকার হলো আমাদের অঙ্গীকার, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কিছুই মানি না, এবং আজকে তত্ত্বাবধায়ক না তাদের হলে কিছু থাকবে আজকে না। যাদেরকে তারা যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করতে চায়, বলতে চায়, তাদের সাথেই যুগপৎ আন্দোলন করে তারা সে সময় ধ্বংসাত্মক আন্দোলন করেছিল। তো এই ধরনের নানা হিপোক্রেসি আমরা দেখি যে আওয়ামী রাজনীতির বৈশিষ্ট্য। তো আওয়ামী লীগের এই হিপোক্রেসির রাজনীতি সম্পর্কে আপনার মতামত বা বক্তব্য আমরা একটু জানতে চাই। আওয়ামী লীগ সম্পর্কে কম বলাই ভালো, কারণ আওয়ামী লীগ সম্পর্কে এই দেশের মানুষ আর আমার চেয়ে বেশি জানে। আমাদের মীর হেলাল ব্যারিস্টার মানুষ, সে আরো ভালো করে বলতে পারবে আপনাদেরকে। তা আমি বলি যে আওয়ামী লীগ হলো শক্তের ভক্ত নরমের জন। আপনি দেখেন যে এটা কি পরিমাণ একটা হিপোক্রেট, একটা মানে কি পরিমাণ আত্মঘাতী দল, যে তার নেতা তাদের দলকে ব্যান করে দিছে। এই ক্ষোভে ক্রোধে আওয়ামী লীগের সবাই মিলে তাকে, তাদের প্রধান নেতা, তাদের প্রধান ফাউন্ডার, প্রধান স্থপতি, যার নাম বিক্রি করে তারা খায়, তাকে হত্যা করেছে কু করে, সামরিক বাহিনীর একটা অংশের সাহায্য নিয়ে। কু করে নেতার লাশ সিঁড়িতে ফেলে রেখে 25 জন মন্ত্রী দৌড়েছে আওয়ামী লীগের সিটিং মিনিস্টার বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য মোস্তাকের আন্ডারে। তারপরে পার্লামেন্টে, যে পার্লামেন্টে 300 এমপি ছিল তাদের, সেই পার্লামেন্টে স্পিকার ছিলেন মালেক উকিল। তিনি বলেছেন যে বাংলা ফেরাউনের শাসন মুক্ত হলো। এই পার্লামেন্ট থেকে আপনার এই মুজিব হত্যার যে বিচার করা যাবে না, কি করা যাবে, এগুলো সব বিলগুলো পাশ হয়। তারপরে তারা একটা বারের জন্য বলে নাই যে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে, এটার বিচার করতে হবে। পার্লামেন্ট থেকে এই বিল পাস হয় নাই। তাহলে আপনি এখন চিন্তা করেন যে লাশ শেখ মুজিবের সিঁড়িতে পড়ে রইলো, আর সবাই আওয়ামী লীগের নেতারা দৌড়ালো বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য, মন্ত্রী আমাকে মন্ত্রী বানাইতে হবে। আর পার্লামেন্ট যাতে মুজিবের বিচার আর না হয় তার ব্যবস্থাটা করলো। তাই কারা করেছিল এগুলো? এটা তো তারাই করেছিল, নিজের নেতাকে হত্যা করে তার লাশ সিঁড়িতে ফেলে রেখে যারা শপথ নেওয়ার জন্য দৌড়াইতে পারে, তাদেরকে আমি তো কোনো সেরকম মূল্য দিতে রাজি না। আবার দেখেন যে একটা মানুষ, একমাত্র কাদের সিদ্দিকী, এক কাদের সিদ্দিকী ছাড়া একটা আওয়ামী লীগের নেতা কি সেদিন রাস্তায় নেমেছিল? একটা আওয়ামী লীগের কর্মী কি সেদিন রাস্তায় নেমেছিল? অর্থাৎ প্রতিকূল পরিবেশ দেখলে আওয়ামী লীগেরা গর্তে ঢুকে পড়ে, অনুকূল পরিবেশে আসলে বঙ্গবন্ধুর জন্য জান দিয়ে দেয়। এরা হলো সেই শ্রেণী। কিন্তু আপনি দেখেন পাশাপাশি বিএনপির সাথে তুলনা করেন, যে শহীদ জিয়া যেদিন হত্যা করা হলো তাকে চট্টগ্রামে, সেই দিনের ঢাকার চিত্র আপনারা জানেন কিনা জানেন, আমি তো রিপোর্টার, আমি রাস্তায় হেঁটে হেঁটে আকুল নইলে মানুষকে বুক চাপড়ায় চাপড়ায় কাঁদতে দেখেছি ভাই, বানায় গল্প বলতেছি না। আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের মতো গল্প তৈরি করা আমার উদ্দেশ্য না। আমরা সত্যিকার দিচ্ছি, হাজার হাজার মানুষ বুক চাপড়ায় চাপড়ায় অশ্রুসিক্ত নয়নে কাঁদতেছে যে কি করা হলো, এটা কেমন, বাংলাদেশ এখন টিকে কিভাবে দাঁড়াবে, কিভাবে টিকবে? জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশকে সামনে আধুনিক বাংলাদেশ কে বানাবে আমাদেরকে? আর এই ক্রন্দন, এই অশ্রু, এগুলো আমরা দেখেছি। তো এখানে পার্থক্যটা বুঝতে পারেন। আওয়ামী লীগ হলো মূলত ফ্যাসিবাদী শাসন পছন্দ করে তারা, যে কারণে দেবেন তাদের মুখের ভাষা খুব অশ্রাব্য। মুখের ভাষা অশ্রাব্য হয় তখন যখন আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। আপনি শত্রুকে বলবেন যে তুমি তো জানোয়ার, তো তখন তার সঙ্গে বঙ্গরা বলবেন তুমি তো ও তো জানোয়ার। অর্থাৎ আপনি আপনার নিজের অজান্তেই আপনি পিটার হাঁসকে মারবেন, পিটার হাঁসের মতো খাইয়ে ফেলাবেন। এগুলো কথা কারা বলে? এগুলো কোনো গণতান্ত্রিক মানুষের ভাষা? এগুলো কোনো গণতন্ত্রের চিহ্ন? এই কথাগুলো তারাই বলতে পারে যারা মোটেই মানবিক কোনো মূল্যবোধে বিশ্বাস করে না, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না। তারা তো সেই শক্তি আগাগোড়াই মোড়াবে। আপনার তোবাইল আহমেদ থেকে শুরু করে যত আহমেদ দেখেন, আপনার জলিল আর আজকে ওবায়দুল কাদেরের কথা বলি, যে ওবায়দুল কাদের ভাই, আপনি সময় 1/11 সেই ক্রাইসিসের পরে আপনি যে আপনার নেত্রীর বিরুদ্ধে সাক্ষাৎকার দেন নাই, আব্দুল জলিল সাক্ষাৎকার দেয় নাই। আমি চ্যালেঞ্জ করছি আজকে, বিএনপির একটা নেতাকর্মীর নাম বলেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে
ডিজিএফআই কে এগুলো বলেছে যে তিনি এটা করেন, তিনি টাকা চুরি করেন, তিনি ওটা লুট করেন, তার বাইরে কথা বলা যায় না, এগুলো কেউ বলেছিল? বিএনপির একটা নেতা করবে না, কিন্তু আপনাদের টপ টপ নেতারা সবাই বলছেন, ইনক্লুডিং ওবায়দুল কাদের। তো আপনি বুঝতে পারতেছেন, এখন আবার ওবায়দুল কাদের সাহেব খুব প্রিয়। দেখেন, মুজিব হত্যার সঙ্গে যারা জড়িত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তারা সবাই শেখ হাসিনার আশেপাশে। হাসানুল হক ইনু শেখ হাসিনার আশেপাশে, মতিয়া চৌধুরী শেখ হাসিনার আশেপাশে, নুরুল ইসলাম নাহিদ শেখ হাসিনার আশেপাশে, আসাদুজ্জামান নূর শেখ হাসিনার আশেপাশে। আর মুজিব হত্যার যারা বিরোধিতা করেছিল, সেই আব্দুল কাদের সিদ্দিকী, তাকে কিন্তু একেবারে গলা ধাক্কা দিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে তো মুনাফিকে আগে ঘুরেই আছে, যে জিয়াউর রহমানের হাত পা ধরে লাইসেন্স নিয়ে রাজনীতি করতেছেন, সেই জিয়াউর রহমান সম্পর্কে শিষ্টাচার বর্জিত অশ্রাব্য ভাষা ব্যবহার করা তাদের নৈমিত্তিক কর্তব্য, নৈমিত্তিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে। শফিউল্লাহ সেনাবাহিনীর চিফ, তার কোনো দোষ নাই। খলিলুর রহমান বিডিআর এর চিফ, তার কোনো দোষ নাই। এ কে খন্দকার বিমান বাহিনীর চিফ, তার কোনো দোষ নাই। আরেকজন নৌবাহিনীর চিফ, তার কোনো দোষ নাই। মোস্তাকের খালি দোষ। আর বাকি যে আওয়ামী লীগের 25 জন এমপি, 25 জন মন্ত্রিত্ব নিল, তাদেরও কোনো দোষ নাই। দেখেন, আবার যারা আপনার পার্লামেন্টে বিল তো এমপি ছিলেন, তাদেরও কোনো দোষ নাই। সমস্ত দোষ হলো একটা লোকের, সেই লোকের নাম হলো জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান এমন কয়েকটা জিনিস রেখে গেছেন, যেগুলো দেখলে শালিক বলে চড়াই, তীরটা দেখে ডরাই। সেটা কি? এক নম্বর হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে যে পাসপোর্টটা থাকে, সেটা একটু খুলে দেখেন তো, ওখানে কি লেখা নাগরিকত্বের জায়গায়? বাংলাদেশি শব্দটা কার দেওয়া? এটা তো জিয়াউর রহমানের। তো জিয়াউর রহমানের সার্টিফিকেট নিয়ে, জিয়াউর রহমানের নাগরিকত্ব নিয়ে দেশে দেশে আপনি ট্রাভেল করেন। ওকে, যেভাবেই হোক ক্ষমতায় আপনি আসছিলেন, তো ভাই মানে মানে এখন জান গা, হয়ে গেল, ঝামেলা শেষ। তারপরে আপনি দেখেন যে একটা হলো জিয়াউর রহমানের রাজনীতি, বাংলাদেশ, বাংলাদেশী জাতীয়তাবাদ। 2 নম্বর হলো তিনি এই রাজনীতিটাকে, এই দর্শনকে এস্টাবলিশ করার জন্য, এই দর্শনকে গ্লোরিফাই করার জন্য, এই দর্শনকে শক্তভাবে বক্ষে ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী রাজনৈতিক দল গঠন করে দিয়ে গেছিলেন। সেই দলটাই তার প্রধান প্রতিপক্ষ। কারণ যেদিকে আপনার আবু জেহেল, তার উল্টা পাশেই তো থাকবে আল্লাহর রসুল। যে পাশে মীর জাফর, তার উল্টা পাশে দেশপ্রেমিক। যেখানেই আপনার ইয়াজিদ, তার উল্টা পাশে হোসেন। তো হোসেনকে বধ না করতে পারলে তো তার উচ্চাভিলাষ চরিতার্থ হয় না। সিরাজউদ্দৌলাকে খুন করতেন। সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে কলকাতার বুদ্ধিজীবীরা এবং ব্রিটিশ সাম্রাজ্যের টাকা খাওয়া দালাল বুদ্ধিজীবীরা বছরের পর বছর সিরাজউদ্দৌলার ক্যারেক্টার সম্পর্কে কুৎসিত কথা প্রচার করছে। কারণ সিরাজউদ্দৌলাকে যদি ভিলেন বানানো না যায়, তাহলে তো ক্লাইভকে হিরো করা যায় না, তাহলে তো মীর জাফরকে হিরো করা যায় না। তো ঠিক একই কৌশল বাংলাদেশে জিয়াউর রহমানের ব্যাপারে প্রয়োগ করে তারা। জিয়াউর রহমানকে ভিলেন বানাইতে পারলে তাইলে হয়ে গেল, তাইলে আমরা বেঁচে গেলাম। আমরা যে আসলে ভিলেন, আমরা যে আসলে অপশক্তি, আমরা যে একটা খলনায়ক, সেইটা মানুষ ভুলে যাবে। খালি সারাদিন জিয়াউর রহমানকে গালিগালাজ করো। তো সেইগুলো সস্তা চালাকি। আজকের পৃথিবী হলো নেটের পৃথিবী, ডিজিটাল পৃথিবী। আজকের পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এতই সুন্দর, আজকে কে কোথায় কোন গাড়িতে আগুন দিচ্ছে পুলিশ বেষ্টনীর মধ্যে থেকে, সেটা এখন ধরা পড়ে। কোথা থেকে কি হবে, কি হয়, কোথেকে গাজীপুর থেকে লাঠি আসে, কোথেকে পুলিশ এসে আগুন দিয়া, বাস পুরাইয়া দিয়া, তারপরে আশেপাশে থাকে পুলিশকে কে পিটিয়ে মারে, এগুলো সম্পর্কে এখন কম বেশি মানুষ জানে। আমরাও নেট দেখে দেখে দেখছি। আমরা তো এমন না যে আমরা প্রত্যক্ষদর্শী, তা তো না। কিন্তু এত বেশি সোশ্যাল মিডিয়ার অসাধারণ স্টর্মিং এ বাংলাদেশের মানুষ এখন আমার চাইতে আমার রিক্সাওয়ালা বেশি জানে। একজন রিক্সাওয়ালা একটা বক্তৃতা শুনলাম সেদিন, মুগ্ধ হয়ে গেলাম। এই লোকটা কি বিএনপি করে? না। এই লোকটা কি জামাত করে? না। এই লোকটা কি জাতীয় পার্টি করে? না। এই লোকটা কি জুনায়েদ সাকির পার্টি করে? এই লোকটি মাহমুদ রহমান মান্নার পার্টি করে? না, কিছুই না। সাধারণ মানুষ যখনই সে বাজারে যায় কেনাকাটা, তখনই তার মাথায় রক্ত উঠে যায়। তার ডিম সে খাওয়ার নাগালের বাইরে। বাচ্চাদের সামনে খেতে পারে না সে, লজ্জায় সে ডাল, কচু ভর্তা বা আপনার লাউ দিয়ে কোন রকম করে ভাত খাওয়ায়। মাছ কেনার সামর্থ্য নেই, মাংস কেনার সামর্থ্য নাই। এই বাপটা, এই পিতাটা, এই সংসারের অভিভাবকটা যখন বাস্ট হয়, তার বিএনপি হওয়া লাগে না। সে এমনিতেই তার নিজের স্বার্থেই। আজকে বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা 69 গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে,
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারা 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আজকেও বাংলাদেশের জনগণই নেতৃত্ব দেবে। অপেক্ষা করেন। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। এই পর্যায়ে যেতে চাই বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সদস্য ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের কাছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে বিএনপির যে দেশ বাঁচাওয়ের আন্দোলন, মানুষ বাঁচাওয়ের আন্দোলন, এখানে আজকের এই তফসিল একটা নতুন বাস্তবতা তৈরি করলো। তো এই পরিস্থিতিকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? ধন্যবাদ শিমুল। উপস্থিত আলোচক বৃন্দকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে যারা সংযুক্ত আছে তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘদিন ধরেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আজকে তফসিল ঘোষণাটা আসলে অবাক করার মতো কিছু নয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়। যে ফ্যাসিস্ট এই রেজিমের যে রূপ আমরা দেখেছি তারই একটি ধারাবাহিকতায় হচ্ছে আজকের যে একতরফা বা একগুঁয়েমি করে এবং গণবিচ্ছিন্নতার আরেকটা উদাহরণ ওনারা সৃষ্টি করলো, যে এই একটা তফসিল দিয়ে দিল। বরাবরই আপনি মনে করতে হবে, আমরা এটা জানি এবং আমরা এটা ধরেই রেখেছি, জনপ্রিয়তার যদি কোনো মানদণ্ড থাকে তা তারা তো ওখানে নেগেটিভে অবস্থান করছে। তো কোনো মতেই তারা কোনো একটি নির্বাচন, যেখানে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বা একটা নিরপেক্ষ নির্দলীয় ব্যবস্থায় একটা নির্বাচন হবে, তারা কোনো সময় এই ধরনের মন মানসিকতা পোষণ করেনি। আমাদের যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে আন্দোলন আমরা করছি, আপনি খেয়াল করে দেখবেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বক্তৃতায় প্রায় উনি এখন ইদানিং আমাদের সাথে যেহেতু ওনার সমস্ত বক্তব্য সরকার, এই অবৈধ সরকার প্রচার করতে বাধা সৃষ্টি করে, এরপরও সামাজিক মাধ্যমের কারণে আমরা অনেক ওনার বার্তা পাই। এই বার্তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমার মনে হয়, এই আন্দোলনে যেমন একভাবে উনি আমাদের নেতাকর্মী আমরা যারা আছি ওনাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আন্দোলন সংগ্রাম করা যাবে, একই সাথে উনি একটি সামাজিক আহ্বানও করছেন দেশের জন্য। সেটা হলো প্রায় উনি বলছেন যে আপনারা যদি অবরোধে মাঠে থাকতে না পারেন তাহলে আপনারা নিজেদেরকে ঘরে রাখুন, এই আন্দোলনে সামাজিকভাবে শরিক হন। তো এইটা বলার পিছনে আমার একটা যুক্তি আছে, একটা কারণ আছে। ওনারা যেটা পোর্ট্রে করতে চাচ্ছে এবং মিজারেবলি ফেল করছে, যে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে, বিএনপি সহিংসতা করছে বা বিএনপি গায়ে পড়ে মারামারি করছে, এটা যে একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটা ওনাদের কিছু সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার কারণে, ওনাদের কিছু ভিডিও ফুটেজ, কিছু কল লিকেজ, তারপরে বিভিন্ন প্রেক্ষাপটে যদি আমরা পর্যালোচনা করি, এটাকে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগেও প্রত্যেকটা ডিভিশনে মিটিং করেছিল, বিশাল বিশাল জনসভা করেছে, যেখানে স্বতঃস্ফূর্তভাবে তাদের শত বাধা বিপত্তি সত্ত্বেও লক্ষ লক্ষ লোক শান্তিপূর্ণভাবে হাজির হয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করে এবং আবার করে ঘরেও ফেরত গিয়েছে। এই যে 28 তারিখ যে ঘটনাটা তারা করলো, খুবই আনন্দমুখর। যতই বাধা বিপত্তি আমাদেরকে সৃষ্টি করুক আমাদের জন্য, আমাদের দলের প্রতিটি এলাকার থেকে কিন্তু লোকজন নিজের খরচে নিজে কষ্ট করে খুব আনন্দের সাথে এসছে একটা নিজেকে দেশ বাঁচাওয়ার যে আন্দোলন এটাকে শরিক করতে। দেখা গেল এখানেও তারা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে দায়টা বিএনপির, ওদের যেটা চিরচারিত স্বভাব যে বিএনপির উপর একটা দায় চাপিয়ে দেওয়া, কিন্তু এবার সমস্যা হয়ে গেছে কি, পুরো বিশ্ব তাদেরকে একবার 14-তে টেস্ট করেছে, আবার 18-তে টেস্ট করেছে। তো ওই আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, একটা রাখাল ওই বারবার ইয়ে করতো যে নেকড়ে আসছে নেকড়ে আসছে বলে একটা মিথ্যা একটা ইয়ে করতো। পরে যখন আসলে আসলো নেকড়ে, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন আওয়ামী লীগের অবস্থাও এরকম হয়েছে, তারা সব সময় যাদের আমাদের ডেভেলপিং পার্টনার যারা আছে, যারা আমাদের দেশের উন্নয়নের সাথে যারা সম্পৃক্ত, যারা বিভিন্নভাবে ধরেন পশ্চিমা দেশগুলোকে তারা বারবার বুঝিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা র্যাডিক্যাল পলিটিক্যাল পার্টি, এটা ফান্ডামেন্টালিস্ট পার্টি, এরা সবসময় ভায়োলেন্স করে, এরা ভায়োলেন্সে বিশ্বাস করে, এরা যদি ক্ষমতায় আসে হয়তো ভায়োলেন্স আরো আহ, বৃদ্ধি পাবে বা ভায়োলেন্স ছড়িয়ে পড়বে, বাংলাদেশ একটা আনস্টেবল জায়গায় চলে যাবে। তো তারা এই এই দল এইবার যখন এটা বুঝাতে গেছে,
ওই নেড়া তো বেলতলায় বারবার যায় না, এবার এইখানেই সমস্যাটা তাদের হয়েছে। এবং আমার খুব অবাক লাগে, তারা সেকুলারিজমের কথা বলে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারা বলে কি, ওরা কি জানি একটা বলে না, ধর্ম যার যার উৎসব সবার, বা ওরকম, মানে দে দে গো ফর দিস সর্ট অফ ট্রেন্ডি লাইনস ওনারা বলে। বাট ওনারা আবার সাপোর্ট নিচ্ছে বিজেপির মতো একটা দলের, যাদেরকে শুধু, আমি যদি বলি, মানে ধর্মান্ধ না, এইটা একটা, মনে করেন এমন একটা পার্টি যেখানে নেতৃত্বরা মানে যারা নেতৃবৃন্দরা সরাসরি বলছে একটা ধর্মের লোক ওদের দেশে থাকারই কোনো অধিকার নাই, সুযোগ নাই। তাহলে তাদের যেই মানে ফিলোসফি যেটা আমাদেরকে দেখাতে চায় বা মানুষকে দেখাতে চায় অবৈধ রেজিমের নেতৃবৃন্দ, যে ওনারা অসহিংসতায় বিশ্বাস করে, ওনারা কি বলে এটাকে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, বা ওনারা আহ, সবকিছু মিলে বাংলাদেশ জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চায়, এই দলটার হিপোক্রেসির কারণেই ওনারা যে মানে এই জায়গায় ওনারা এসছে যেখানে ওনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় না, নেগেটিভে। এবং ওনারা দেখতে পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছে, এইটা কোনো মতেই তারেক রহমান বা খালেদা জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো আন্দোলন নয়। এটা হচ্ছে বাংলাদেশ সাধারণ জনগণকে তাদের যে পবিত্র অধিকার, সংবিধান যাদেরকে যেটা দিয়েছে, তাদের নিজেদের ভোটাধিকারটা নিরপেক্ষভাবে এবং কোনো আন্ডার নো ডিউরেস, মানে কোনো ধরনের চাপ ছাড়া তারা যেন স্বাধীনভাবে এটা প্রয়োগ করতে পারে, সেই অধিকারটা ফেরত দেওয়ার আন্দোলন। বারবার তারেক রহমান সাহেব এই কথা বলেছেন যে ওনার আন্দোলন বিএনপি কে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়, ওনার আন্দোলন হচ্ছে বাংলাদেশিদেরকে ওনাদের যে ভোটাধিকার ওনারা হারিয়েছেন, সেই ভোটাধিকারটা ফেরত দেওয়ার আন্দোলন। তো এত কিছু বলার পরে আমরা যদি এটা অ্যানালাইজ করি, যে আজকে কি এটা কি আমরা কি অবাক হয়েছি যে এই যে এইসব আহ, যেগুলা ওদের আওয়ামী লীগের লেজুর ভিত্তি করা যেসব নির্বাচন কমিশন, এদের থেকে তো আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না। আপনি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি যদি সাইকোলজি কিছুটা লেখাপড়া করে থাকেন, চিফ ইলেকশন কমিশনারের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, বোঝাই যাচ্ছে যে সে জাস্ট ইজ কমপ্লাইং উইথ দ্য অর্ডার অফ হিজ মাস্টার, ভয়েস, হিজ মাস্টার ভয়েস। উনি যা বলছেন, ওনার উপর যা নির্দেশিত হয়েছে উনি সেটাই বলছেন। এবং আপনি দেখেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, কি জানি নাম ওনার, এই মোমেন। আমাদের হ্যাঁ, মোমেন, সে বলছে মানে ডোনাল্ড যা বলবে বলুক, কোনো সমস্যা নাই। মানে এগুলা কোনো, সো এক, কোনো কিছু নর্মস এর মধ্যে এরা নাই। এদের একমাত্র টার্গেট হচ্ছে কোনো মতে যে কোনো পন্থায় ক্ষমতা আঁকড়ে থাকা। এখন দুঃসংবাদ হচ্ছে ওদের জন্য, এই আন্দোলনটা বিএনপির নেতাকর্মীদের হাতে নেই। এই আন্দোলনটা এই বিএনপি সমমনা যে জোট আছে এদের হাতে নেই। এই আন্দোলনটা কিন্তু চলে গেছে জনগণের হাতে। এই জনগণই 71 সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এবং আমি বিশ্বাস করি আমরা যেভাবে আসছি, আমরা যেভাবে ন্যায়ের পক্ষে আছি, আমরা মানুষের পক্ষে আছি, এই জনগণ অবশ্যই তাদের ভোটাধিকার নিশ্চিত করবে। বাংলাদেশে যেন আবারও নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন হয়, সেই ব্যবস্থা করবে। কোন ঠুনকো সংবিধানের মানে যেটা ওনারা এক্সকিউজ দেয় যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধান তো নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা ওনারাই কেটে এটাকে আবার পরিবর্তন করে এখন বলছেন যে এখানে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন নাই। যদি দেশের কথা চিন্তা করত, যদি জাতির কথা চিন্তা করত, 1996 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে সরকার ছিল, উনি যেভাবে দেশের প্রয়োজনে উনি যখন এটা অনুধাবন করেছেন, না, উই নিড টু ফর্ম এ স্টেবল ফর্ম অফ ইলেকশন টাইপ গভর্নমেন্ট, এই জন্য কিন্তু উনি রাজি হয়েছিলেন। ওয়াজ দেয়ার এনি আদার ওয়ে যে ওনাকে ইমপিচ করা যেত, ওনাকে কোনোভাবে সংসদে থেকে পদত্যাগ করতে বাধ্য করতো? কোনো দরকার ছিল না, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা ওনার হাতে ছিল। উনি যদি চাইতো এই অবৈধ রেজিমের মতো নির্যাতন, নিপীড়ন করে, হত্যা করে, গুম করে ক্ষমতার মসনদ ধরে রাখতে। বাট দ্যাট ইজ নট দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এটা পলিসি না। শহীদ জিয়ার পলিসি এটা না, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পলিসি না, এটা আমাদের নেতা তারেক রহমানের পলিসি না। আমাদের দলের রাজনীতি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। সেজন্যই 1996 সালে উনি নির্বাচিত হওয়ার পরও, উনি সরকার গঠন করার পরও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের দিকে তাকিয়ে একটি অ্যাকসেপ্টেবল ইলেকটোরাল গভর্নমেন্ট
এস্টাবলিশ করার জন্য উনি অ্যামেন্ডমেন্টটা করেছিলেন। এবং এটা কি আমরা ভুলে গেছি নাকি আমরা আলোচনা করছি না, এটা আসলে আমি ওনাদের সবার চেয়ে জ্ঞানে আমি খুবই অজ্ঞ মানুষ, আমি এত কিছু অত জ্ঞানী মানুষ না। বাট এই জিনিসটা কিন্তু আহ, আমাদের আরো আরো মানে এটা মানুষের সামনে বলা দরকার যে এখানে মৌলিক পার্থক্যটা দুইটা দলের। একটা হচ্ছে গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট পার্টি সিন্স ইনসেপশন, শুরু থেকেই তাদের এই মনোবৃত্তি, ওনাদের পূর্বসূরীরা যা করেছে ওনারা তাই করছে। আর আমাদেরও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন উনি ক্ষমতায় গেলেন, উনি ক্ষমতাটা জনগণের মাঝে ছেড়ে দিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন উনি করলেন, উনি মানুষের হাতে ভোটাধিকার ফেরত দিলেন। উনি এই যে আহ, এই অবৈধ সরকারের প্রধান, ওনার রাজনীতি করার সুযোগ করে দিলেন, দেশে আসার সুযোগ করে দিলেন। কিন্তু অন দা আদার হ্যান্ড ওনারা কি করছে, একে ধরে ফেলো, ওকে মেরে ফেলো, প্রকাশ্যে। আপনি ইদানিং কালে অনেকগুলো কথাবার্তা লিক হচ্ছে যেখানে তারা স্ট্রেট নির্দেশনা দিচ্ছে মেরে ফেলতে। 28শে অক্টোবর আমি বিভিন্ন যে অনেকগুলো ভিডিওতে দেখেছি, বিল্ডিং এর উপর থেকে উঠে পুলিশে নির্বিচারে গুলি করছে, কাদের উপর? নিরস্ত্র লোকের উপর। তাদের কারো কাছে খাওয়ার অবস্থা ছিল না, এই অস্ত্র পাতি তো দূরের কথা। আরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15-17 বছর ধরে বিরোধী দলে থাকতে থাকতে কাপড় চোপড় কেনার টাকা নাই নেতা কর্মীদের, আর তারা নিরস্ত্র মানুষের উপর গুলি করলো, হত্যা করলো, তারাই ভাঙচুর করলো। ভাঙচুর করে আবার একই খেলা খেলতে চাইলো, যে বিদেশিদেরকে বুঝাই দিবে, আমাদের যারা উন্নয়নের অংশীদার আছে ওনাদেরকে বুঝাই দেবে দেখো এরা সন্ত্রাস করে। কিন্তু এত আনফরচুনেট যে তারাই তাদের জন্য আনফরচুনেট, বিকজ এরা এখন বুঝে গেছে, এবার এরা বলছে না তোমরা এগুলা করেছে, সরকার দলীয় লোকজন করেছে। দেখেন, জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যেটা পুরো বিশ্বটাকে একটা ঐক্যবদ্ধ রাখার ব্যবস্থা করে, এদের কমেন্ট কি? আরে জাতিসংঘের কোনো কাজ না, ওরা দুইটা স্টেটমেন্ট দেয়। মানে এটা আপনি বুঝেন এটা নির্বুদ্ধিতার কোন লেভেলে গেলে। এবং যখন কি হয়, মানে আপনি যখন বুঝেই যান যে ইউ হ্যাভ নো স্কেপ, দেন ইউ বিহেভ লাইক দিস। অ্যারোগেন্সি, অহংকার, দাম্ভিকতা সবকিছুই 1 সেকেন্ডে চলে যাবে। কারণ এই জিনিসগুলো কোনো সুস্থ সমাজে, কোনো সুস্থ মস্তিষ্কে, কোনো সুস্থ মানুষের জন্য এটা কোনো মতেই কাম্য নয়। অনেকগুলো গণ অভ্যুত্থান দেখা শুরু হয়েছে, হয়তো স্বাধীনতাটা আমরা দেখতে পারিনি, শুনেছি, 90 গণ অভ্যুত্থান দেখেছি, এরপর অনেক আন্দোলন বাংলাদেশে আমি দেখেছি। কোন সময় যেখানে সাদ্দাম, গাদ্দাফি এগুলা রোল মডেল হতে পারে না একটা গণতান্ত্রিক দেশ। দিস ক্যানট বি এ রোল মডেল, মোদি ক্যানট বি এ রোল মডেল, আমি ওপেনলি বলছি। আপনি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আপনি বাংলাদেশে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা থাকতে পারে না এবং থাকবে না ইনশাআল্লাহ। আপনি দেখবেন, আপনি যে বলেছেন আমাদের আন্দোলন কিভাবে, আমরা যেভাবে আগেই জনসম্পৃক্ততা মেনটেন করে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ কর্মসূচিগুলো এতদিন ধরে সফল হচ্ছে, আমাদের দল যেই কর্মসূচি দিবে, আমাদের জোট যে কর্মসূচি এটাতে আমরা এগ্রি করব, ওই কর্মসূচিগুলো আমরা জনগণের সাথে নিয়ে পালন করব। এবং ইনশাল্লাহ জনগণের বিজয় হবেই, অতীতে হয়েছে, সামনে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি একটু আগে সংবিধানের বিষয়ে বলছিলেন। একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আমাদের সর্বোচ্চ আদালতের যে রায়টি ছিল সেখানে কিন্তু দ্বিধা বিভক্ত একটি রায় ছিল। সম্ভবত 4টি ইয়েতে এটা গ্রহণ করা হয়েছিল। জি। এছাড়া আরেকটি বিষয় যেটা দেখা গেছে যে পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ হয়েছে তখন সংক্ষিপ্ত রায়ের যে পর্যবেক্ষণ ছিল যে পরবর্তী 2টি নির্বাচন এই আহ, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হতে পারে, সেটা কিন্তু পূর্ণাঙ্গ রায় পাল্টে ফেলা হয়েছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই কিন্তু আমাদের সংবিধান সংশোধন হয়ে গেছে। তো এই যে সংবিধানকে নিজেদের মতো করে কাটাছেঁড়া করে নিজেদের লোক দিয়ে, তাকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের একটি ভাতা দিয়ে নিজেদের মতো করে সবকিছু সংশোধন করে কাটাছেঁড়া করে তারপর আবার সংবিধানের দোহাই দেয়া, মানুষকে হাইকোর্ট দেখানো, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন আইনজীবী হিসেবে? একজন আইনজীবী বলেন, একজন সমাজকর্মী বলেন, একজন রাজনৈতিক কর্মী বলেন, আমি কয়দিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায়, তাও একজন রাজনীতিবিদ লিখেছিলেন। তো ওখানে ডিসকাস করতে গিয়ে উনি কিছু কথা লিখেছেন যেটা আমার খুব, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এটা এখন খুব রেলিভেন্ট। বাংলাদেশে হয়েছে কি জানেন, বাংলাদেশে আমরা যে ধরি যে আমরা চেক এন্ড ব্যালেন্স মেনটেন করার জন্য আমাদের যে লেজিসলেটিভ বডি বা জুডিশিয়ারি, এটা একটা ডিপার্টমেন্ট, একটা হলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, আর একটা হলো আমাদের স্টেট বা
রাষ্ট্র, আমরা এখন বাংলাদেশে হয়েছে কি রাষ্ট্র, সরকার এবং বিচার বিভাগ একজন, সব এক। দের ইজ নো চেক এন্ড ব্যালেন্স, কোনো দরকার নাই। মানে ক্ষমতাগুলো এমন ভাবে করেছে, দেখেন জিয়া রহমান সাহেব, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কি করেছিলেন, উনি বিচারকের নিয়োগ বিষয়টা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করেছিলেন। তাদের এই জিনিসটা যেন মনিটরিং করা হয়, যাতে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে বা সরকারি বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে যেন বিচার বিভাগটাকে সেপারেশনে রাখা যায়। তো পরবর্তীতে কি হলো, এরা পার্লামেন্টে নিয়ে আসলো যে না, আমরা নিয়োগ দিব, আমরা বরখাস্ত করব। কেন? মানে ওই যে কি গান করে মেয়েটার নাম কি, এমপি হলো ওই যে মমতাজ, হ্যাঁ, আমি ওনাকে আন্ডারমাইন করছি না, উনি ভালো গান টান গায় হয়তো, বাট সে এখন ল মেকার, কিন্তু উনি এখন ল মেকার। ল মেকার বলতে উনি সংসদ এবং সদস্য। সংসদে নিয়মিত গান তো শোনান। এখন একজন সুপ্রিম, হ্যাঁ হ্যাঁ, গানটা এখন সংসদ তো দেখি না, আসলে নাই যেহেতু দেখি না, বাট ওরা ওরা যে সেট আপটা করেছে ওখানে উনি একজন সদস্য। তো এখন সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের অ্যাপেক্স জুডিশিয়ারি, মানে এই সর্বোচ্চ আদালত আমাদের দেশের সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের একজন বিচারক থাকবেন কি থাকবেন না, তো ওই যে ঝন্টু মন্টু লন্টু যারা এখন এমপি বলে আর কি, যে এইসব মমতাজ টাইপ, তো এরা এখন ডিসাইড করতে চাচ্ছিল যে ওনাদের বরখাস্ত করবে বা নিয়োগ দিবে। যাই হোক, এটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে, যেহেতু নিজেদের ব্যাপার, এইটাকে আহ, বাতিল করেছে। কিন্তু আবার এটার বিরুদ্ধে সরকার আপিল করেছে। হ্যাঁ, মানে আপনি ওদের, আমি সাইকোলজিটা বুঝাচ্ছি, যে অলরেডি একটা কোর্ট এটাকে বাতিল করেছে যে না, এটা হবে না, এটা আমাদেরটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে যাবে। কিন্তু এটার বিরুদ্ধে সরকার আবার আপিল করেছে। এখন রেজাল্ট এটা হয়তো পরে দেখা যাবে। এটা কিন্তু একটা কথা হচ্ছে, আপনি বলছেন যে আহ, মানে একটা অবজারভেশন ছিল, পূর্ণাঙ্গ জাজমেন্ট এসে অবজারভেশন হাওয়া হয়ে গেছে। তো স্বাভাবিক, যেখানে টোটাল সব সেট আপের একটা উদ্দেশ্য হচ্ছে আমৃত্যু এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাখা বা ক্ষমতায় রাখা, এটা হচ্ছে সব কিছুর, মানে যত পলিসি, যত সম্পর্ক, এই জামাই বউয়ের সম্পর্ক, কি কি বলে না পররাষ্ট্রনীতি নিয়ে, তো এই সব কিছু বিচার বিভাগ বলেন, পররাষ্ট্রনীতি বলেন, এই স্বরাষ্ট্রনীতি বলেন, যা কিছু আছে, এটার একটাই কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু হচ্ছে আমৃত্যু মসনদে থাকতে হবে। তো এইটা তো কোনো শাহী ব্যবস্থা না, বা রাজতন্ত্র না। এটা হচ্ছে বাংলাদেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী, মানে পিপলস প্রজাতন্ত্রের বাংলাদেশ, মানে আমাদের জনগণের বাংলাদেশ। তো এখন যদি আপনি রাজতন্ত্রের মতো ট্রিট করেন, যে সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতেছেন, এক্সিকিউটিভ বলেন, স্টেট বলেন, জুডিশিয়ারি বলেন, নির্বাচন কমিশন বলেন, যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে, যতগুলো, আরে রাষ্ট্রপতি তো বাংলাদেশে কোনো ক্ষমতাই রাখে, এভরিবডি হ্যাজ টু কনসাল্ট দ্য প্রাইম মিনিস্টার। তো এই যে সংবিধানগুলো ওনাদের কনভিনিয়েন্স অনুযায়ী যে কাটাছেঁড়া করছে, এটা কিন্তু কেউ বা বলছেন না। ওনারা খালি আছেন একটা জায়গায়, কি কনস্টিটিউশনে লেখা আছে ওই জাজমেন্টের আলোকে কনস্টিটিউশন অ্যামেন্ড করে ফেলছি, আর কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না, তাহলে রাখা যাবে না। মানে কথা হচ্ছে একটাই, আপনি সব বিচার করেন তাল গাছ আমাকে দিয়ে, মানে সব করতে পারবেন আমি যদি প্রধানমন্ত্রী থাকি, এটা যদি নিশ্চয়তা দেন কেয়ারটেকারও মানবে। শুধু এতটুকু বলতে হবে যে আপনি ক্ষমতায় থাকবেন। তাহলে উদ্দেশ্যই যদি হয় এটা, আমাদের টোটাল উদ্দেশ্যই যদি হয় রাষ্ট্র না, উদ্দেশ্য যদি হয়, ভাই আমরা শুনতে পাচ্ছি। ও সরি, আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে ওই জন্য মনে হয়। আহ, আচ্ছা। যাই হোক, উদ্দেশ্য যদি হয় যে একজন ব্যক্তিকে বা একটা, মানে মানুষকে একটা পদে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার জন্য, তাহলে এখানে আমরা জুডিশিয়ারি ডিসকাস করে, নির্বাচন কমিশন ডিসকাস করে, বা সার্বিক রাষ্ট্র ব্যবস্থা ডিসকাস করে কোনো লাভ হবে না। কারণ মাইন্ডসেট হচ্ছে যা কিছু হবে হোক, এই যে জাজমেন্ট চেঞ্জ হচ্ছে, এলপিআর এ যাওয়ার মানে চাকরি যাওয়ার পরে উনি এটা ফাইনাল করে দিচ্ছেন, তারপরে এর মাঝে উনি কিছু ইনসেনটিভ পাচ্ছেন। তো এগুলোর টোটাল আপনি যদি ঘুরায় ফেরায় বলেন, আকার ইঙ্গিতে বলা যাবে, কিন্তু এখন আকার ইঙ্গিতে বলতে বলতে আসলে সবাই ফেড আপ হয়ে গেছে, এটা কেউ শুনতেও চাচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যই এই সকল আয়োজন।
তবে বাংলাদেশে আগেও এই ধরনের চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে, কোনোটাই আমি সফল হতে দেখিনি। তো এটাও সফল হবে কিনা এটা সময় বলবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আবারও যেতে চাই প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যারের কাছে। স্যারের কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন, স্যারের কাছ থেকে আমরা একটি পরামর্শ চাই। সেটা হচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়ামী লীগের বাইরে প্রায় সবগুলো রাজনৈতিক দল একত্রিত হয়ে যে আন্দোলন করছে, সেই আজকের যে তফসিল ঘোষণার বাস্তবতা, এই বাস্তবতা দাঁড়িয়ে এই রাজনৈতিক দলগুলোর প্রতি, যারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান স্যার? জি, আবারও আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ পর্যন্ত আমাদের দুজন আলোচকের আলোচনা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, এবং আমার ধারণা আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারাও এই আলোচনাগুলো শুনেছেন। আসলে আমরা এই যে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি একটু ফিরে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নির্বাচনী ইতিহাস, বিশেষ করে আমরা পুরোনো দিনে যেতে চাই না, নিকট অতীতের যে ইতিহাসটা, আমরা সর্বশেষ 18 সালে যে নির্বাচনে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি একটা আশ্বাস দিয়েছিলেন যে তিনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে একটা সবার জন্যই সমান সুযোগের মধ্যে দিয়ে রাখবেন। কিন্তু কি নির্বাচনটা আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে? আমার কাছে দুই একটা কথা আমাদের যারা শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে শুধু আমি বলতে চাই যে এই একটা নির্বাচন তারা করেছিলেন, যে নির্বাচনে 103টা আসনের 213টা কেন্দ্রে, মানে রাতের ভোটের কথা আমি বাদ দিলাম, শতভাগ ভোট সেখানে কাস্ট হয়েছিল। মানে সেই নির্বাচনে আপনি দেখেন 1889টা কেন্দ্র ছিল, যেখানে 94 থেকে আপনার কি বলে 99% ভোট সেখানে কাস্ট হয়েছিল। এইরকম নির্বাচন বাংলাদেশে তারা উপহার দিয়েছিল। এবং বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দল 1000-এর বেশি কেন্দ্র আছে যেখানে একটা ভোটও পায় না। এবং একটু আগে আব্দুল হাই শিকদার ভাই বলেছেন একসময় তাদের মহাজোটের সঙ্গী, এবং যে সঙ্গীকে নিয়ে এখনো আবার খেলা শুরু হয়ে গেছে মনে হচ্ছে, সেই জাতীয় পার্টি। এবং এই জাতীয় পার্টিকে নিয়ে তো তারা নানা রকমের খেলাই খেললো, যে জাতীয় পার্টি তারা অন্তত পক্ষে জাতীয় সংসদে তাদের নেতা নির্বাচনের, সংসদীয় নেতা নির্বাচনের জন্য আবেদন করেও তারা সেটির সুরাহা আজ পর্যন্ত পেল না। এই জাতীয় পার্টি তাদের জোট সঙ্গী হওয়া সত্ত্বেও প্রায় 3000 কেন্দ্র ছিল যেখানে তারা কোনো ভোটেই পায়নি। এরকম একটা মানে, এবং তারাই হচ্ছে জাতীয় সংসদের বিরোধী রাজনৈতিক দল হিসাবে এই গত 5টি বছর এই সরকারের সাথে ভূমিকা পালন করে গেছে। তো বাংলাদেশের ইতিহাসে এই যে ভোটের আপনি বললেন আজকে বিএনপি কে বলা হচ্ছে যে তারা এই সংবিধানে নাই সেই রকম একটা ব্যবস্থা, অগণতান্ত্রিক ব্যবস্থার কথা দাবি করছে। এই রকম করে যারা একটা ভোট আয়োজন করে ক্ষমতায় থাকে এবং মানুষের ভোটাধিকার হরণ করে, এবং আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোকেরা সম্প্রতি বলতে চায় যে নিউ ইয়র্ক টাইমসে আমাদের একটা তাদের নেত্রীর উপর একটা কভার স্টোরি হয়েছে, সেখানে তাকে ওয়ান্ডারফুল লেডি বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আশঙ্কাটা কি প্রকাশ করেছে যে বাংলাদেশে তিনি যে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতিমধ্যেই সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আপনি দেখেন এই যে গত 3-4 দিন আগে জেনেভাতে যে জাতিসংঘের উদ্যোগে যে মানবাধিকার বিষয়ক যে ইয়াটি হয়ে গেল, সেখানে তাদের পিরিয়ডিক্যালে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে, সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন করছে। এবং তারা আজকে যাকে কথায় কথায় মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা যাকে দিয়ে তাদের সকাল শুরু হয়, সেই জননেতা তারেক রহমান সম্পর্কে তারা বলেন, সেই নেতা গত 15 বছর ধরে দেশের বাইরে 8000 মাইল দূরে থেকে হেমিলনের বাঁশিওয়ালার মতো দলের নেতা কর্মীদেরকে সংগঠিত করে আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। এবং শত উস্কানির মধ্যেও তারা যে শান্তিপ্রিয়ভাবে আন্দোলনটি করছিল, সেই আন্দোলনটিকে নস্যাৎ করার জন্য 28 তারিখে তাদের পরিকল্পিত যে ছিল, একটু আগে ব্যারিস্টার মীর হেলাল বলেছেন যে তারা কি চমৎকার ভাবে আয়োজন করেছিল, বিদেশিদেরকে ডেকে নিয়ে সেইখানে মানে ফুটেজ দেখিয়ে, কি ধরনের ফেব্রিকেটেড ফুটেজ দেখিয়ে তারা কি বক্তব্য রেখেছিল। একদিন পর কি হয়ে গেল। আর আজকে বলছেন যে স্বাধীন সার্বভৌম। আমি একটু দুই একটা কথা বলতে চাই, তারপরে আমার আপনি যে প্রশ্নটা করেছেন জি, যে জি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমাদের বিদেশিরা কোন কথা বলে, বাংলাদেশের ইতিহাস কি বলে আপনি বলেন। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, মাত্র কয়েক মাসের মাথায় 91 সালের নভেম্বর মাসে, আব্দুল হাই শিকদার ভাই এখানে আছেন, তিনি আমাকে যদি ভুল হয় কারেক্ট করে দিবেন,
যে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু বিরোধী দলীয় নেত্রীর লেটার হেড ব্যবহার করে ঢাকায় নিযুক্ত সকল দূতাবাস এবং সাহায্য সংস্থা যেগুলো আছে তাদেরকে চিঠি দিয়েছিলেন তিনি নভেম্বর মাসে 1991 সালে, যে বাংলাদেশের তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত খালেদা জিয়ার নেতৃত্বে সেই সরকারকে যেন কোনো ধরনের সহযোগিতা না করে। আপনি 2006 সালে, আপনার মনে আছে আব্দুল হাই শিকদার ভাই, আপনাকে আমি আবারও বলছি, এবং ব্যারিস্টার মীর হেলাল আপনারও মনে আছে, আমাদের শিমুলের হয়তো বয়স কম সেই কারণে ওনার আছে কিনা, 2006 সালে 50টা দূতাবাসে কূটনীতিকদের কাছে 55টা অভিযোগ করে চিঠি দেওয়া হয়েছিল। 55টা অভিযোগ করে আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এবং আমাদের দেশের মানে রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য আবেদন সেখানে জানিয়েছিল। আজকে তারা বলছেন যে বাংলাদেশের নির্বাচন এবং স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান উনি বিদেশি একটা পত্রিকায় একজনের সাথে যৌথ একটা নিবন্ধ লিখেছিলেন, যেখানে বাংলাদেশের হস্তক্ষেপের সরাসরি কথা ছিল ওখানে। পদক্ষেপের তারাই আজকে বলছে, যখন আমাদের উন্নয়ন সহযোগীরা বা বাংলাদেশের এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, এবং বাংলাদেশে সেখানে তারা কি বলছেন, তারা কিন্তু বিএনপির পক্ষে কথা বলছেন না, বলছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, একটা মানুষের ভোটাধিকার দেওয়ার জন্য একটা ইনক্লুসিভ ফেয়ার একটা নিউট্রাল ইলেকশনের ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে আপনি আজকে বলছেন যে আমাদের দেশে মানে রাজনীতিতে হস্তক্ষেপ করছে ইত্যাদি ইত্যাদি। আমি বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটি হয়নি, কিন্তু যখন আর কোন রকমের ইয়া না হয়, তখন ভারত যখন আপনাকে বলতে পারে, আপনি গিয়ে ভারতকে বলতে পারেন এই সরকারকে রাখার জন্য, সেখানে অন্য সহযোগী দেশ যেগুলো আছে তারা কেন বলবে না? তারা তো বলছে সেখানে এখন আজকে, এবং আপনি আজকে বলছেন ডোনাল্ড লো কি বলছে সেটা না, কিন্তু আপনারা তো তলে তলে অনেক কিছু বলে ফেলেছিলেন। পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছে ভারতবর্ষে? বাংলাদেশ নিয়ে এই কয়েকদিন, এক সপ্তাহ আগে তারা আলোচনা করেছে না? এবং বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতীয় কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করেছে না? কিন্তু 48 ঘন্টা না যেতে যেতেই ডোনাল্ড লোর চিঠির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এখন আমাদের আশঙ্কা যেটি হচ্ছে যে এই যে এক নির্বাচনের মধ্য দিয়ে আপনি বলছেন উন্নয়নের জিকির তো আমাদেরকে বহু শুনিয়েছেন, কিন্তু আপনাদের নিযুক্ত বাংলাদেশ গভর্নর বলে দিয়েছে যে 36 বছরের তার কেরিয়ারে অর্থনীতির এমন দুরবস্থা উনি দেখেননি। অর্থনীতির আল জাজিরাতে একটি এই তো আল জাজিরাতে রিপোর্ট হয়েছে যে সেইখানে বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির জন্য এই ধরনের একটা নির্বাচন কি ধরনের শঙ্কা তৈরি করতে পারে সেটা কিন্তু বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এটা নিয়ে তো আপনার মাথা ব্যথার কারণ নেই, কারণ আব্দুল্লাহ শিকদার ভাই বলেছেন যে আপনি তো সীমাহীন লুটপাট দুর্নীতি করে এই দেশের মানুষের সম্পদ পাচার করে আপনারা তো বিদেশে আপনাদের ঠিকানা তৈরি করেছেন, কিন্তু এই দেশের মানুষ যারা, এই খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা বলে যে আমার প্যান্টের নিচে আমি আন্ডারওয়্যার পরতে পারি না, খুলে দেখাইতে পারি যে আমার অর্থের জন্য, আমার জুতার ভিতরে মোজা পরতে পারি না, সেই মানুষগুলোর জন্য যে আপনি বিপদ তৈরি করে যাচ্ছেন, সেইটার জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনাকে একবার দাঁড়াতে হবে। এবং ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করেনি। ওই একটু আগে ইয়া বলেছেন যে আপনি গাদ্দাফির কথা বা অন্য আমরা অনেক হিটলার মুসলিনির মতো রাষ্ট্রনায়কদেরকেও কিন্তু যখন তারা পরিচালনা করেছেন রাষ্ট্রযন্ত্র, তখন কিন্তু তারা অন্য কিছুই মনে করতেন না, কিন্তু ইতিহাসে তাদেরকে আমরা পাঠ করি, কিন্তু কোন অর্থে পাঠ করি, কিভাবে পাঠ করি, সেটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আজকে যারা এরকম মনে করছেন যে গায়ের জোরে আমার প্রশাসনিক সেট আপ আছে, আমার সমস্ত কিছু আছে, 2 দিন আগেও তো আপনারা নির্বাচন করেছেন, উপনির্বাচন করেছেন, এই দেশের মানুষ কেন এই ইলেকশন কমিশনের উপর আস্থা রাখবে? যে উপনির্বাচনে আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সারাদিন 1% ভোট পড়েছে কিনা আমাদের সন্দেহ আছে, সেখানে আপনি একটা ভোটাধিকার দেওয়া, ভোট পড়েছে সেটা প্রমাণ করার জন্য আপনারা কি করেছেন? এটা মানুষ দেখে না? এই ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করে আমাদেরকে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন উপহার দিবে, মানুষের ভোটাধিকার প্রয়োগের দিবে, এটি পাগলেও বিশ্বাস করবে না। তো ফলে আজকে এই তফসিল নির্বাচন ঘোষণার পর সারা দেশের মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এখনো যদি তারা উপলব্ধি না করতে পারে, তাহলে আমি মনে করি যে এটা শুধু তাদের জন্য না, বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এবং আমি এটি প্রত্যাশা করব যে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি কারা অন্তরীণ অবস্থায় আছেন,
তার নেতৃত্বে এবং তাদের আহ্বানে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন পরিচালনা করছে, সেই আন্দোলন আরো বেগবান হবে। আশঙ্কা করা হচ্ছে, সকলেই আশঙ্কা করা হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো নৈরাজ্যকর অবস্থা তৈরি হবে। কিন্তু আমরা মনে করি যে বিএনপির তাদের যে স্বভাবসুলভ রাজনৈতিক ধারা, সেটা হলো যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে জনমতকে সম্পৃক্ত করে এই নির্বাচনকে তারা মানে প্রতিহত করার এবং জনগণের অধিকার প্রয়োগ করার যে ব্যাপারটি, সেইখানে যে জননেতা তারেক রহমান যেটি বলছেন সেটি নিশ্চিত করতে বিএনপি পারবে। এবং সরকার অনেক রকমের চাপ তৈরি করবে, অনেক পরিস্থিতি তৈরি করবে, চেষ্টা করবে, কিন্তু আমরা মনে করি যে বিএনপির দূরদর্শী নেতৃত্ব সেই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে এবং এদের সাথে সমমনা রাজনৈতিক জোট যেগুলো আছে সেই জোটগুলো তারা পরিস্থিতি মোকাবেলা করে আগামী যে নির্বাচন, দ্বাদশ নির্বাচন যেটি আমাদের সামনে আছে, সেই নির্বাচনে এই ফ্যাসিস্ট সরকারের মানে মানে কি বলবে যে রাহুর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রাম সফল হবে। এই দেশের মানুষ মানে সবসময় মানে অন্যায়ের বিরুদ্ধে সময় মতো তারা রুখে দাঁড়িয়েছে, সেটি বাংলাদেশের ইতিহাস এবং সেটির পুনরাবৃত্তি ঘটবে। এবং আমি প্রত্যাশা করি যে মানে কোনো রক্ত ঝরবে না, মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই তাদের ফলাফল দিবে। আর যদি মনে করে থাকে যে ভোট কেন্দ্র সারাদিন খাকা করে এরকম একটা ভোট তারা আবার করবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। এবং এটাই ইতিহাসের ছাত্র হিসাবে আমার শিক্ষা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আবার যেতে চাই আব্দুল হাই শিকদার ভাইয়ের কাছে। আহ ভাই, আপনার কাছে আমাদের গতানুগতিক প্রশ্নের বাইরে আমি একদম মন থেকে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে যে কোনো গণ আন্দোলনের ক্ষেত্রে রাজপথের আন্দোলনের সাথে সাথে সাংস্কৃতিক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গত 15 বছরের যে রেজিম, এখানে আমরা দেখেছি যে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে এক ধরনের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবী তৈরি হয়েছে। আপনি যদি চলচ্চিত্র বা নাট্যাঙ্গনের শিল্পীদের ক্ষেত্রে দেখেন, দেখবেন যে এরা ফ্যাসিজমের এক ধরনের টুলসে পরিণত হয়েছে। এর বিপরীতে আপনারা অনেক শক্তিমান মানুষেরা আছেন, নেই তা না, আপনারাও আপনাদের জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করছেন। তারপরে আগামীর যে গণ আন্দোলন, এই ক্ষেত্রে সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করার ক্ষেত্রে এদেশের কবি সাহিত্যিকেরা বা আপনারা যারা আছেন তারা আরো ভালোভাবে কিভাবে ভূমিকা পালন করতে পারেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ শিমুল। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নের উত্তর দিতে আমি বিব্রত বোধ করতেছি। তার প্রধান কারণ হলো যে 72 সালে আপনার আহমদ ছফা বাংলাদেশের বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামে একটা বই লিখেছিলেন। পরে এটা আরো সংশোধিত সংস্করণ বেরিয়েছে। সেখানে ছফা ভাই বলেছিলেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলে সেই কথা যদি বাংলাদেশের মানুষ শুনতো, বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। আর এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলছে সেই কথা যদি বাংলাদেশের মানুষ শোনে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় সম্পর্কে আমাদের মীর হেলালের দেশের মানুষ আহমদ ছফা ভাইয়ের বক্তব্য। তো এখানে আমাদের সিদ্দিকুর রহমান খান ভাইয়ের মতো এত বিখ্যাত বুদ্ধিজীবী আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলবো যে এই সম্প্রদায়টি থেকে সাবধান। কারণ এরা খ্যাতি এবং প্রতিপত্তির লোভে শয়তানের কাছে আত্মা বিক্রয়কারী সম্প্রদায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। খ্যাতি এবং প্রতিপত্তির জন্য এরা পারে না, এহেন কোনো কাজ নাই। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি অষ্টপ্রহর। 1 2 নম্বর হলো যে আমি আশাবাদী মানুষ, তারপরে বলবো যে আমাদের মস্তিষ্কে আমরা একটা কথা সবসময় ভুলে যাই যে রাজনৈতিক ভাবে আমরা যতটা না মার খাচ্ছি বাংলাদেশের মানুষ, তার চাইতে অনেক বেশি মার খেয়েছি আমরা। যেখানে আমরা হেরে গেছি, যেখানে আমরা পরাজিত হয়েছি, সেটা হলো কালচারাল ফিল্ড। আমাদের কালচারাল ফিল্ডে আমরা পরিপূর্ণভাবে পরাজিত। 2 4টা টিমে প্রদীপ জ্বলছে এখানে সেখানে। কারণ এখানে আমার নিজের দল সম্পর্কে বলতে হয় যে আমার নিজের দলের যে কালচারাল উইংস, তাদের যে ভূমিকা, সেটা আমাকে অন্তত সন্তুষ্ট করছে না, এটা তো আমি বলতেই পারি। তাহলে ঘটনাটা কি হয়? এদেরকে যে গালি দেব সেটাও হয় না, কারণ আপনার আমাদের মাথার ভেতরে কালচারাল কলোনি তৈরি করেছে আপনার আগ্রাসনবাদী শক্তি, সাম্রাজ্যবাদ। আমাদেরকে বোঝানো হয়েছে যে তুমি হলে ছোট, তুমি হলে ক্ষুদ্র, তুমি হলে আমাদের যা আমাদের সার্টিফিকেটের উপর নির্ভর করে তোমার ভবিষ্যৎ, তোমার কল্যাণ। এই জন্য দেখবেন যে বাংলাদেশের বিশাল অংশ
কবি লেখকদের, সাংবাদিকদের বিরাট অংশ একদিকে যেমন সরকারের পায়ে সেজদায় পড়ে আছে, অন্যদিকে তেমনি আধিপত্যবাদী শক্তি ভারতের পায়ের নিচে সেজদায় পড়ে আছে। তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশের ভবিতব্য হলো কাশ্মীর হওয়া। এরা ধরেই নিয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ হলো আরেকটা গাজা হওয়া। অতএব আমি ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে হিন্দি, তো আমি এখন থেকে তাদের সাথে লাইন ঘাট দিই। ওই যে কালচারালি পরাজিত হওয়ার ফলে আমার নিজের কালচার ডেভেলপ করে নেই। কালচার ডেভেলপ, জিয়াউর রহমানের সময় কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, আফটার জিয়াউর রহমান সেই ধারাগুলো সেইভাবে আপনার সামনের দিকে নিয়ে আসা হয়নি। এটা কিন্তু সত্য, নিষ্ঠুর হলো সত্য। এখন কালচারাল ফিল্ডের যে আমাদের যে পরাজয়, সেই পরাজয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় আসে লালসা। আপনি বাংলাদেশের লেখক, কবি, শিল্পী, বুদ্ধিজীবীদের দেখেন, এই যে বাংলাদেশের 54টা আন্তর্জাতিক নদী, এই 54টা নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে যে ড্রাই করে ফেলানোর যে একটা প্রক্রিয়া, ইভেন যে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে, সুন্দরবনের সবগুলো নদী হলো পদ্মাবাহিত, পদ্মার পানি দ্বারা তারা চলে, সেই সুন্দরবন যে আজকে মরে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবী, আমাদের লেখক, কবি, শিল্পী, সাংবাদিক কোনো বক্তব্য আছে? এই যে 15টা বছর ধরে আইনের শাসনহীন বাংলাদেশে আমরা বাস করলাম, সিদ্দিকুর রহমান ভাইদের মতো বা আরো 2-4 জনের মতো, আমাদের আসিফ নজরুলের মতো, এরকম 2-4 জন ছাড়া বাকিদের অবস্থাটা কি? বাকিরা তো বেহায়ার মতো, ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন সরীসৃপের মতো এই এই ফ্যাসিবাদের সাথে দালালি করতেছে। সামান্য খুদ করা লোক ভাইস চ্যান্সেলর হবে, এই পদ পাবো, ওই পদ পাবো, একটা সার্টিফিকেট দেবে, এটা 21শে পদক। দরখাস্ত দিয়ে 21শে পদক নেওয়া হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। দরখাস্ত দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে যে আমারে স্বাধীনতার পদক, আমাকে স্বাধীনতার পদক দেন। তো এইরকম এরকম বেহায়া, এগুলো সব এদের কাছ থেকে কি আশা করবেন? আসল ঘটনাটা হলো, রাজনীতি যখন দূষিত হয়, রাজনীতি যখন অপবিত্র হয়, তখন জীবনের সর্বস্তরে এই অপবিত্রতার এই দূষিত প্রক্রিয়াটা ছড়িয়ে পড়ে। রাজনীতিকে যদি ক্লিন করে, জন এফ কেনেডির ডায়লগ, যে রাজনীতিকে যদি ক্লিন করা যায় তাহলে সমাজের সব স্তর ক্লিন হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের রাজনীতি, আমাদের আসল সমস্যা হলো রাজনীতিতে। আমরা সঠিক রাজনীতি যেমন করতে পারি নাই, 15 বছর ধরে আমরা ফ্যাসিবাদ দ্বারা পীড়িত। এই 15 বছরের মধ্যে সাহস নিয়ে, শক্তি নিয়ে রুখে দাঁড়ানোর মতো মানুষ আমাদের সমাজে নাই। যদি না থাকতো তাহলে বিএনপি আন্দোলন করতেছে কেমনে? সেটা আছে, কিন্তু ওই ফিল্ডে একটা বিরাট ভ্যাকুয়াম আছে। তো এরা হলো সুবিধাবাদী সম্প্রদায়। এরা যেদিকে সূর্য দেখে সেদিকে সালাম ঠোকে। কালকে সকালে ভোর হোক, দেখবেন যে আমার সিদ্দিক ভাইয়ের মতো লোকেরা বিএনপির আশেপাশে যাইতে পারবে না, মৌমাছির মতো বিএনপির মতো ঝাঁপায় পড়বে এই সুবিধাবাদী সম্প্রদায়। আইসা পদ পদবি নিয়ে কুকুরের মতো কামড়াকামড়ি করবে। সেটা দেখে হয়তো আমাদের অনেকেই হতবাক হয়ে বিব্রত হবে। আমি এরকম কিছু হবে সেটা মিন করছি না, কিন্তু প্রক্রিয়াটা এরকম। তো এই যে শ্রেণী আপনার নিজের দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই, গুম খুনের বিরুদ্ধে বাংলাদেশের কবি লেখকদের একটা বিবৃতি বের করতে পারবেন নাই। আপনার এই যে 40 লক্ষ মানুষের বিরুদ্ধে, 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, এই 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলার ব্যাপারে আমাদের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য পাবেন? ওই ভাই, ঢাকা তবে বিশ্ববিদ্যালয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 8 শতাধিক শিক্ষক একসাথে একটা বিবৃতি দিয়েছে। বলতেছি বাদজান, আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আর আমাদের সাংবাদিক সমাজের একাংশ, এই আর আইনজীবীরা, এই টুকটাক বুদ্ধিজীবীদের সংগঠিত ভাবে বুদ্ধিজীবীরা কি রাস্তায় নেমেছে? নামে নাই। কারণ তারা হলো বাতাসের ভাষা বুঝে। দক্ষিণ বাংলায় বলে যে গোরকি কখন হবে, জলোচ্ছ্বাস কখন হবে, এটা আবহাওয়া থেকে আমরা টের পাই। তোরা যদি বোঝে যে চেঞ্জ হয়ে যাবে, তো দেখবেন যে আমাদের রাস্তায় লোক দেওয়ার জায়গা থাকবে না। তো বুদ্ধিজীবীদের মুখের দিকে তাকিয়ে বাংলাদেশের মানুষ কোনদিন সিদ্ধান্ত নেয়নি। আমাদের যারা বুদ্ধিজীবী, তাদের বিরাট অংশ, ইনক্লুডিং আপনার শওকত ওসমান থেকে শুরু করে কবির চৌধুরী, সুফিয়া কামালরা, সবাই এরা ছিল সব পাকিস্তানি লাইনের লোক, পাকিস্তানপন্থী লোক ছিলেন। এবং স্বাধীনতার পরে এরা মুক্তিযুদ্ধের সোল এজেন্সি নিয়ে নিল। অর্থাৎ কত দ্রুত তারা পতাকা বদলাইতে পারে, চিন্তা করেন একবার, কুইক। এবং এরা সব মুক্তিযুদ্ধের সোল এজেন্সি। ইভেন যে মুক্তিযুদ্ধের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেই কমিটির কনভেনর হয়েছিলেন আমার শ্রদ্ধেয় স্যার কবির চৌধুরী। হাস্যকর ব্যাপার না? যে লোক, যদি আপনার মুনির চৌধুরী 14ই ডিসেম্বর মারা না যেতেন,
কবির চৌধুরীর হালটা কি হতো যদি রামেন্দ্র মজুমদার আর ফেরদৌসী মজুমদার কলকাতায় যে ওখানে মুক্তিযুদ্ধে অংশ না নিতেন, তাহলে কবির চৌধুরীর অবস্থাটা কি হতো? কবির চৌধুরীর অবস্থা আমরা যারা সৈয়দ সাজ্জাদ হোসেনকে যেভাবে গালিগালাজ করি, যেভাবে আমরা অমুকরে গালিগালাজ করি, একইভাবে গালিগালাজ করতাম। লাশ মুনির চৌধুরীর লাশ আকড়ায় ধরে উনি নদী পার হয়ে গেছে, নদী পার হয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। যেমন আমাদের শাহরিয়ার কবির ভাই মুক্তিযুদ্ধ 71 সালের যুদ্ধে সে মুনতাসির মামুন ভাই 71 সালের যুদ্ধের সময় 101টা সুযোগ থাকা সত্ত্বেও এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, না করে এখন মুক্তিযুদ্ধের সোল এজেন্সি নিয়ে দোকানদারি করে বেড়াচ্ছে। এই দোকানদারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সুন্দরবন ধ্বংস করে, তার বিরুদ্ধে আমাদের বুদ্ধিজীবীদের খুব সামান্য অংশে বক্তব্য রেখেছে। এখন কথাটা হলো তাহলে আমাদের বাঁচার রাস্তা হলো যে মাথার ভেতরে যে কালচারাল কলোনির জিনিস ঢুকাই দিয়েছে ইন্ডিয়া, লোভ, লালসা, পুরস্কার, প্রতীক, এগুলোকে টেনে টেনে খুলে বার করে মাথাগুলোকে আগে পরিষ্কার করতে হবে। জমজমের পানি দিয়ে আমাদের বুদ্ধিজীবীগুলোর ওয়াশ করতে হবে, ডিটারজেন্ট দিয়ে, হেভি ডিটারজেন্ট মাথার মধ্যে ঢুকায় মাথাকে হারপিক দিয়ে সাফ করতে হবে, তাহলে এগুলো মগজ ঠিক হবে। আর এটা ঠিক করতে হলে রাজনীতি ঠিক হয়ে গেলে এগুলো আবার এমনিতেই ঠিক হবে। এমন কোন ব্যবস্থা আমাদের মানে করতে হবে যে ব্যবস্থার ভেতর দিয়ে আমাদের এই বিভ্রান্তরা, যারা সুবিধার জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য নিজের মাতৃভূমির প্রতি সমস্ত অঙ্গীকারকে বিসর্জন দিয়েছে, এই বিপদগামী সম্প্রদায়কে ঘরে ফিরিয়ে আনতে। সবাইকে তো মেরে কেটে পিটিয়ে হাড্ডিগুড্ডি ভাঙা যাবে না, উচিত হবে না, বা সেটা রাস্তাও না। বিএনপি তো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। তার প্রমাণ তো এখানে সিদ্দিক ভাই বলছে, হেলাল বলেছেন যে আমরা যে ধারাবাহিক কতগুলো গত বছর ধরে আন্দোলনগুলো করলাম, কোথাও কি কোনো সহিংস ঘটনা ঘটেছিল? ঘটে নাই। এখন নিজেরা অপকর্ম করে বিএনপির ঘাড়ে চাপাই দেওয়ার চেষ্টা করছে, যে জোর করে বাধ্য করে বিএনপি কে আপনি রাস্তায় নামাই দিচ্ছেন। বিএনপি তো রাস্তায় নামতে চায় নাই। বিএনপি কাছে ভাই এই কথাগুলো শুনে নাও, এই কথাগুলো মানলে আমার আর কোনো দাবি দেওয়া নেই। বিএনপি তো হেলাল বলে নাই যে বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য এবারের আন্দোলন করছে না। এবারের আন্দোলন হলো জনগণের ভোটাধিকারকে জনগণের কাছে ফিরিয়ে আনার আন্দোলন। এবার আন্দোলন গণতন্ত্রকে কবর থেকে তুলে তাকে নতুন করে প্রাণদান করার আন্দোলন। এবারের আন্দোলন হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত করার আন্দোলন। এটা তো তারেক রহমান বলছিলেন আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য এবার আন্দোলন করছি না। এই প্রক্রিয়ার ব্যাপারে আমাদের বুদ্ধিজীবীদের সম্পৃক্ত করতে হবে, সেজন্য একটা উদ্যোগ নিতে হবে। ঢালাও ভাবে ধরেন গালিগালাজ করে, রাগ করে, অভিযোগ করে এই সম্প্রদায়কে আমি কাছে টানতে পারবো না। এর জন্য আমাকে কৌশলে আশ্রয় নিতে হবে, আমাদের যে কালচারাল উইংস গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। এবং দেন আমি একটা বই দেখাই আপনাকে। এই বইটা হলো বাংলাদেশের কবিরা করেছিলেন, অবরুদ্ধ সময়ের কবিতা, ফ্যাসিবাদ বিরোধী কবিতা সংকলন। মারাত্মক একটা সংকলন। এটা তো করেছে এই সমস্যার এত কিছু বিপদের মধ্যেও। কারণ কবি লেখকরা তো আপনার মানে সরাসরি রাজনৈতিক কর্মীর মতো বিহেভ করবে না, তারা তার বিহেভটা করে কলম দিয়ে। এই যে একটি চমৎকার সংগ্রহের কালের দলিল, এটা 15 বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের দলিল। এই দলিলটা তো তারা করেছে, হয়তো 50টা হয়নি, হয়তো 100টা হয়নি, কিন্তু কিছু নজির তো রেখে দেওয়া হচ্ছে। ওই যে আশকার বিন শাইখের একটা কবিতা আছে যে পথের দুপাশে আমার কাহিনী রেখে যাই। আশকার বিন শাইখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব প্রফেসর ছিলেন এবং খুব নামকরা নাট্যকার ছিলেন। শহীদ জিয়ার খুবই পছন্দের মানুষ ছিলেন তিনি। তো তার কবিতা আছে যে পথের দুপাশে আমার কাহিনী রেখে যাই। তো এই যে কাহিনীগুলো রেখে যাচ্ছে এগুলো একদিন অমর হবে। হাসান হাফিজুর রহমানের 21-এর সংকলন, 52-র ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে হাসান হাফিজুর রহমান একটা সংকলন করেছিলেন। সিগারেটের রাংতা কাগজের উল্টা পাশে লিখে, তখনকার স্টার সিগারেট বা বগা সিগারেট খেত মানুষ, এই সিগারেট উল্টা পাশে মধুর ক্যান্টিনে বসে এটার কি কি কাল লেখা যাবে, কি যাবে না যাবে, এগুলো তৈরি করা হয়েছিল। সেই সংকলন বাংলা সাহিত্যের চাকা পাল্টে দিয়েছে। 21 কেন্দ্রিক ধারাই তৈরি হয়ে গেল। জহির রায়হানের মতো আমি মনে করি আমাদের চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরুষটি 21-এর ধারাবাহিকতার ফসল। জহির রায়হানের মতো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র তো বটেই, সাবকন্টিনেন্টের চলচ্চিত্রে আরেকটা জহির রায়হান কি আছে কিনা, আরেকটা জীবন থেকে নেই, আরেকটা স্টপ জেনোসাইড, আরেকটা আনোয়ারার মতো চলচ্চিত্র, 1000 বছর ধরে বরফ গলা নদীর মতো উপন্যাসকে আমরা লিখতে পেরেছি। কাজে এগুলো আমাদের গৌরবের দিক। তো যাই হোক, আমি কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। সংক্ষিপ্ত হলো যে মহামতি লেনিন রুশ বিপ্লবের সময় বলেছিলেন যে আমাদের বুদ্ধিজীবীরা হলো দাঁতওয়ালা
ট্রাক্টরের দাঁতালা চাকার মতো, যারা বরফের উপর দিয়ে দুর্যোগের ভেতর দিয়ে জনগণকে, বুদ্ধির জগৎকে সামনে পথ করে দিয়ে নিয়ে যায়। তো সেই দাঁতালা বুদ্ধিজীবী যারা পথকে আঁকড়ায় ধরে ধরে আমাদের পথ চেনাবে, ফিলোসফি দেবে, সেটা আমাদের নাই। কিন্তু আমাদের সৌভাগ্য হলো যে আমাদের মধ্যে সিদ্দিকুর রহমান খান ভাই তো আছেন, আমাদের মধ্যে তো আরো অনেকেই আছেন এখনো যারা আত্মসমর্পণ করেন নাই, তারা চেষ্টা করছেন শেষ শক্তিটুকু দিয়ে, গ্রানাডার শেষ বীর। কিন্তু আমরা গ্রানাডার শেষ বীর হব না, আমরা গ্রানাডা বিজয় করব। কারণ এবারের সংগ্রামটা অন্য সংগ্রামের সাথে চরিত্রগতভাবে, শ্রেণীগতভাবে, অবস্থানগতভাবে পার্থক্য আছে। এবারের আন্দোলনটা খালি বিএনপির একলার আন্দোলন না। আপনি দেখেন চরমনের পীর সাহেবের দল অল আউট আন্দোলন ডিক্লেয়ার করে দিয়েছে, জামাত আন্দোলনে নেমে গেছে। আপনার অন্যান্য সমমনা দল যেগুলো আছে, বাম ফ্রন্ট, কমিউনিস্ট পার্টি, বাসদ, এরা তো আমাদের সাথে আসেনি, কিন্তু তারাও কিন্তু এটা নেমে গেছে যে এই সরকারের আন্ডারে আর কোন নির্বাচনে কোনোদিন কমিউনিস্ট পার্টি বা বাসদ এরা অংশগ্রহণ করবে না। আর বিএনপির সাথে যারা আছে তারা তো এই কথাগুলো বলছেই, রাস্তায় বলতেছে, সেমিনারে বলতেছে, সবাই বলতেছে, আন্দোলনে বলতেছে। এমনকি ভাই এর ভেতর দিয়ে জাতীয় পার্টির গতকালের মিটিংয়ে একজন সরকারের পক্ষে বলছিল, তাকে স্টেজ থেকে কিন্তু নামিয়ে দিছে বাকিরা। এগুলো তো বিপ্লবের একটা করে পদক্ষেপ। তার মানে মানুষ, আমি একজন রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালা মানে ওই সবজি বিক্রেতা, ওখানে একটা রিক্সাওয়ালা দাঁড়াইছিল, ওর সাথে সবজি আলার সাথে কথা বলতেছি, ভাই এই আন্দোলন তো তোমাদের বেচা বিক্রি নাই, রিক্সা চালাতে পারতেছো না, কি সমস্যা? কয় স্যার, বেচা বিক্রি নয়, 2 দিন না খেতাম তো, এই তো এই 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 আপদটা ঘাড়ের উপর থেকে না, মানাত না। আমরা একটু কষ্ট না হয় সহ্যই করলাম। আজকে রিক্সাওয়ালারা মিছিল করেছে ঢাকা শহরে, মিছিল করেছে, কি স্লোগান দিছে! তো তফসিল এগুলো পানি। হলো গণ আন্দোলনের। মৌলানা ভাসানী 69-এর গণ আন্দোলন ঘোষণা করেছেন আকস্মিক ভাবে। তিনি পল্টনের জনসভা থেকে হঠাৎ গভর্নর হাউস ঘেরাও করার ডিক্লেয়ার করলেন। পরের দিন ছিল আপনার অটোরিকশাদের ধর্মঘট। এই অটোরিকশার ধর্মঘটকে সমর্থন দিয়ে মৌলানা ভাসানী 69-এর গণ আন্দোলনের জন্ম দিয়ে দিলেন। মারাত্মক সেই ঘটনা। এরপরে তো শহীদ আসাদ আরো অন্যান্যরা এই আন্দোলনকে বেগবান করেছে। এবারের আন্দোলনে তারেক রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, তিনি যে সোবার, তিনি যে ভদ্র সভ্য তেজোদীপ্ত কথাবার্তাগুলো বলছেন, পরিমিত, সংযমী, এই কথাগুলো মানুষের মর্ম মূলে স্পর্শ করেছে। এটা কিন্তু তাকে প্রশংসা করতেই হবে আপনাকে। যে তার বিরুদ্ধে যে সমস্ত বাজে কথা বলা হয়েছে, সেই সমস্ত নোংরা কথার কোনোটার জবাব না দিয়ে তিনি তার লক্ষ্য অবিচল থেকে, এবং জনগণকে যে কথাটা বলছে যে আপনারা যারা সরাসরি অংশ নিতে পারছেন না, তারা ঘরে বসে থাকেন, এবং মনে মনে গরিব আছে, সমর্থন করেন। জন্য বাস চালাইতে পারছে না। হ্যাঁ, সবার কথা বলেছে। তো এই যে একটা চমৎকার আবহাওয়া, চমৎকার একটা আন্দোলনের, বাংলাদেশ এখন অগ্নিগর্ভ একটা আগ্নেয়গিরির উপরে বসে আছে, যে কোনো মুহূর্তে অগ্নি উৎপাত শুরু হবে। আমি চাই না, আমি এজ এ ফ্রিডম ফাইটার, এজ এ বাংলাদেশের সিনিয়র সিটিজেন, 67-68 বছর বয়স আমার, এই বয়সে আমি কোনো রক্তপাত দেখতে চাই না। আমি বলবো, মা জননী বহুত হয়েছে, এবার আপনি চলে যান। আপনি চলে গেলে দেশও বাঁচে, আপনিও বাঁচেন। আমরা আর রক্ত দেখতে চাই না, আর কোনো রক্তপাত নয়। আর বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, লেখকরা এই আর নামলো বলে অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ঘাবড়ানোর কারণ নাই। জি, অবশ্যই। ধন্যবাদ ভাই। আমরা আমি আসলে আপনাদের প্রতি আমি একটু অবশ্যই লিভ কৃতজ্ঞ। নিচ্ছি, আমাকে মাফ করবেন, আমার আরটিভিতে আমি যে একটা আছে তো, জি জি জি, available। অবশ্যই স্যার, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ সো স্যার। মাচ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সর্বশেষ প্রশ্নটি ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়ের কাছে আমাদের সর্বশেষ জিজ্ঞাসা যে, তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে, একজন আলোচিত রাজনীতিবিদ হিসেবে, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে বর্তমান বাস্তবতায় আপনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অথবা গণমানুষের উদ্দেশ্যে আপনি কি মেসেজটি দিতে চান? শিমুল, ধন্যবাদ। আমি আসলে সবার কথাই শুনছিলাম এবং আমাদের এই টক শোতে যারা দেখছেন ওনাদের কিছু কমেন্টও পড়ছিলাম। প্রথমত, আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, যারা মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করি, মনে প্রাণে বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করি এবং নির্মোহভাবে দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কিছু একটা করতে চাই, তাদের কিন্তু একটা লক্ষ্য আছে। আমরা রাজনৈতিক সচেতন কর্মী বলো,
বলেন বা আমরা রাজনীতি সচেতন সমাজকর্মী হোক, মানবাধিকার কর্মী হোক, যেভাবেই যাই, আমাদের এজেন্ডার সবার উপরে কিন্তু বাংলাদেশ। উনি যে বললেন যে আমাদের পরিচয় কি, ব্যক্তিগতভাবে আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম, সেকেন্ড পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশী। তো এই দুটো জায়গায়, একটা হচ্ছে আমার স্পিরিচুয়াল সাইড, যেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়, আর সেকেন্ডটা হচ্ছে আমার রাজনৈতিক সামাজিক একটা পরিচয়। এটাই অ্যাজ এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, আই ওয়ান্ট টু বি নোন অ্যাজ এ বাংলাদেশি অ্যান্ড এ প্রাউড বাংলাদেশি। আমি চাই না দিল্লিতে গিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হোক। আমি চাই না ওই কি নাম ওর, জয়শঙ্কর না কি নাম ওদের মন্ত্রী, আমি এদের আসলে রাজনীতিবিদ জয়শঙ্কর, সম্পর্কে অত ইয়ে না। হ্যাঁ, ও বলে বেড়া পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে কিভাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তো আমি চাই না সে বলুক বাংলাদেশে কি প্রক্রিয়ায় কারা ক্ষমতায় থাকলে কাদের সুবিধা হয়। ইট ইজ নট আওয়ার কনসার্ন। পাকিস্তানে রাজনীতিবিদ কি বললো বাংলাদেশে কে থাকলে তার সুবিধা হয়, বা ইন্ডিয়ায় কোন রাজনীতিবিদ বললো বাংলাদেশে কোন সরকার থাকলে তার সুবিধা হয়, এইটা আমার হেডেক না, এইটা আমার বোঝার জায়গাও না, এইটা আমার কাছে আনএক্সেপ্টেবল। এই জিনিস আমি একজন বাংলাদেশী হিসেবে কোনো মতে একসেপ্ট করব না যে অন্য দেশের সুবিধা হবে XYZ গভর্নমেন্ট থাকলে। এটা তো আমার, এটা আমার দেশের জনগণের স্বার্থের টোটাল বিরোধী একটা স্ট্যান্ড, যদি আমরা এটা বলি। এখন তুমি যে প্রশ্নটা করেছো, আমি কি দেখছি এত প্রতিকূলতা সত্ত্বেও, এই এত অন্যায়, আজকে একটা ইনসিডেন্ট হয়েছে। আমাদের এক সহযোদ্ধা, আমার চট্টগ্রামে বাড়ি, এটা অনেকেই জানেন, হাটাজারি যুবদলের সেক্রেটারি, সে সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল। সে গেছে কোর্টে হাজিরার একটা জায়গায় হাজিরা দিয়ে তার এক সহযোদ্ধাকে জেলখানায় পিসিতে টাকা দিতে। তার কিন্তু চিরং শহরে কোনো মামলা নাই, জেলখানাটা হচ্ছে চট্টগ্রাম শহরে। তাকে জেলখানার সামনে থেকে তুলে নিয়ে গেছে, এখনো সে কোথায় আমরা জানি না। এই যে কবিরকে দিয়ে গেল, এইটা তুমি মানে ফ্যাসিজমের কোন পর্যায়ে জিনিসটা, একটা মানুষ বন্দি। এখন ধরো আমরা যারা কারাগারে যাওয়া আসার মতো অভ্যাস আছে, এটা জানি যে কেউ বিপদে থাকলে হয়তো আমরা যদি কাছাকাছি থাকি কিছু হেল্প করি, ওর ওর কাজে আসে এটা। কোনো নাশকতা করতে যায় নাই, ওর একজন সহযোদ্ধা যে রাজনৈতিক মামলায় এর মধ্যে গ্রেফতার হয়েছে, তাকে তার পিসিতে কিছু টাকা দিতে সে গিয়েছে শহরে জেল গেটে, জেল গেটে থেকে তাকে তুলে নিয়ে গেছে। এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র। কিন্তু এর পরও কি হয়েছে, এই যে মানে আমি বলি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে স্বপ্নবাজ একটা প্রজন্ম। এবং তাদের মধ্যে যেটা আব্দুল হাই শিকদার সাহেব বললেন, তারেক রহমানের কথাগুলো খুব মার্জিত, পোলাইট, দ্য অ্যাপ্রোচ ইজ গুড। এই সাথে আমি একটা শব্দ আমি যদি একটু যোগ করতে পারি, ওনার কথার মধ্যে কিন্তু একটা দৃঢ়তা আছে। অ্যাগ্রেসিভনেস নেই, অ্যারোগেন্স নেই, সহিংসতা নেই, কিন্তু একটা দৃঢ়তা আছে, যেটা আমার মতো কোটি কোটি তরুণকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। এত প্রতিকূলতা সত্ত্বেও অনেকেই কিন্তু, আমরা বেশ কিছুদিন যাবত, 2-3 সপ্তাহ যাবত নিজের বাসায় থাকতে পারছি না। এখানে গিয়ে করছি প্রোগ্রাম করে, আবার ওখানে যাচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু এটা কিসের জন্য? এখানে কি বাংলাদেশের যতগুলো নেতৃবৃন্দ আজকে দেখেন, এই যে তফসিল, এই যে যে ফ্যাসিস্ট রেজিমের আজ্ঞাবহ যে নির্বাচন কমিশনার, সে যখন তফসিল ডিক্লেয়ার করলো, এটা কি সম্ভব? 17 বছর ক্ষমতার বাইরে একটা দল বাংলাদেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, প্রতিটি জেলায় তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করা, এটা কিসের থেকে হচ্ছে? এটা দেশকে বাঁচানোর জন্য, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে, যে আমাদের যে নেতা, আমাদেরকে যিনি, আমাদের যিনি পথপ্রদর্শক আজকের দিনে, যিনি আমাদের সেনাপতি, সেই আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর আমাদের আস্থা আছে। আমরা ওনার মধ্যে যে দূরদর্শিতা, ওনার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী দেখেছি, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ অতি দ্রুত বাংলাদেশের মানুষ এই তরুণদের হাত ধরেই, এবং যারা সিনিয়র আছেন ওনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশ্যই বাংলাদেশে একটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন ঘটাবে। এবং
বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের আসল যে মনের আশা আকাঙ্ক্ষা বা যে তাদের যে আশার প্রতিফলন সেখানে আমরা দেখতে পাবো। আমি আবারও বলি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের যে তফসিল ঘোষণা হয়েছে এটা কোনো অস্বাভাবিক কিছু না। যে প্রক্রিয়া আগাচ্ছিল এটাই হওয়ার কথা, এবং তারা জোর জবরদস্তি একটা ইলেকশন করতে চেষ্টা করবে। বিএনপি কোনো মিলিটেন্ট গ্রুপ না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সহিংস সংগঠন না, কোনো নিষিদ্ধ সংগঠন না। আমরা গত এই 15 বছর ধরে আমাদের যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এটারই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা ধৈর্য হারা হব না, আমরা সাহস হারা হব না। তরুণ প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা অবশ্যই বলতে পারি, যতই আঁধার হোক ভোর হবেই। আমরা সেই সুন্দর ভোরের অপেক্ষায় আমরা যুদ্ধ করে যাব, আমরা রাজপথে থাকব, এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত থেকেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শক মণ্ডলীকে যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত থেকে এই অনুষ্ঠানটি, এই গুরুত্বপূর্ণ আলোচনাটির সাথে থাকার চেষ্টা করেছেন। আমরা সবশেষে বলতে চাই যে গণমানুষের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসলে কেউ কখনো টিকে থাকতে পারে না। আমাদের এই যে পদলেখী ইসি মাধ্যমে আজকে যে তফসিল ঘোষণা, আহ কি- এই তফসিল ঘোষণা করলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে গণমানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছাটি শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশাল্লাহ। এবং আমরা তরুণেরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই যে এই বাংলাদেশকে এই ফ্যাসিবাদের রাহুগ্রাস থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই বিষয়গুলো আমরা অবশ্যই বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।